সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন ক্লাসে। এটা হচ্ছে আহ, আমাদের যে ক্যালকুলাসের ক্লাসগুলো ছিল, ক্যালকুলাসের কোর্স কথা ছিল, সেই কোর্সের সেকেন্ড ক্লাসেস। সো মাঝখানে একটা দীর্ঘ একটা ব্রেক ছিল। তো বলতে গেলে রমাদানের আগে হচ্ছে আমরা ক্লাস নিয়েছিলাম, এরপরে ক্লাস নেওয়াটা হয়নি। কথা ছিল আমাদের সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে। এটা একটু কারণ ছিল, অবশ্যই কিছু কারণে ব্যস্ত ছিলাম, পাশাপাশি আমাদের আরেকটা প্ল্যান ছিল, সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করছি। ওকে, সমস্যা নেই, আমরা কথাকে আর বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো ফার্স্ট অফ অল, আজকে হচ্ছে আমরা অলরেডি ফাংশন নিয়ে আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়েছি। ওকে, তো এখন আমরা এই ফাংশন থেকে গ্রাফে কিভাবে যাব সেটা দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল, আমি যখন গ্রাফের কথা বলছি, তো গ্রাফ জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। তো নর্মালি আমরা গত ক্লাসে ফাংশন নিয়ে পড়েছি, যেমন একটা ফাংশন হতে পারে, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 5x+3। ওকে, তার মানে এখানে ধরো আমি f(2) যদি লিখতে চাই, 2 এর জন্য কি পাবো? এখানে 10 হবে, প্লাস 3 13 হয়ে যাবে। আচ্ছা, আমি f(3) লিখছি, 3 এর জন্য কি পাবো? 3 এর জন্য ধরো এখানে আমি 3 বসাবো, 15 দেন 18 হয়ে যাবে। ওকে, সো এইভাবে আমি অনেকগুলো এখানে ভ্যালু বসাতে পারি। সেই ভ্যালুর জন্য আমি এখানে অনেকগুলো আউটপুট পেতে পারি। সো এখানে আমি অনেকগুলো ইনপুট বসাতে পারি, এবং ওখান থেকে আমি অনেকগুলো আউটপুট পেতে পারি। তাহলেই এটা ফাংশন কাজ করবে। আচ্ছা, তো এই যে টোটাল ফাংশনটাকে আমি যদি ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারতাম, সেটাকে তাহলে আমি গ্রাফ বলতে পারবো। সো গ্রাফ মেইনলি কি? গ্রাফ হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ওকে, সো এটা আমার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। সো শুধুমাত্র এখন হতে পারে যে আহ, ভাইয়া, আমরা এই গ্রাফটা কেন শিখতেছি? মানে ফাংশন, এখানে একটা অ্যালজেব্রিক্যাল কোন একটা কোয়ান্টিটি ছিল, এখানে একটা এক্সপ্রেশন ছিল, ওইটা থাকার পরে কেন আমাকে আসলে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এটার প্রয়োজন হচ্ছে? কারণ নর্মালি এগুলো তো সংখ্যা, সংখ্যা তো আসলে দেখা যায় না, এটা জাস্ট গোনার বিষয়, কাইন্ড অফ ফিল করার বিষয়। তো এটা দেখার প্রয়োজনটা হলো কি? সো এইটা তোমরা যখন, এখন আমরা একটু পরে দেখবো গ্রাফের এলিমেন্টস গুলো কি কি আছে, গ্রাফের প্রপার্টিস গুলো কি কি। সো ওইটা দেখলে দেখবা যে অনেক কঠিন কঠিন বিষয়গুলো, কিংবা একটা গ্রাফের নেচার, মানে কোন একটা ইকুয়েশন কিভাবে চলছে, সেই বিষয়গুলো খুব সহজেই বোঝা যায়। ওকে, এবং আমি আবার বলছি, গ্রাফ কিন্তু খুবই পাওয়ারফুল একটা টুল। So, তোমরা যারা গ্রাফটাকে বুঝতে পারো, মানে যদি বুঝে ফেলতে পারো যে গ্রাফটা আসলে কিভাবে কাজ করে, গ্রাফে কি কি বিষয় থাকে, গ্রাফের নেচারটা কি, বিহেভিয়ারটা কি, ওইটা বুঝতে পারলে তোমরা দেখবে যে আসলে ফাংশন রিলেটেড, এবং আমরা অলরেডি একবার, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে তুমি লাইফে প্রত্যেকটা জায়গায় দেখবে যে কোনো না কোনো ভাবে তুমি একটা ফাংশনের সাথে রিলেটেড। সেটা একদম রিয়েল লাইফে কোনো একটা এক্সাম্পল হতে পারে, কোনো একটা কাজ হতে পারে, সেটা কোনো না কোনো ভাবে কোনো কিছুর উপর নির্ভর করে। আর যদি নির্ভর করে এবং সেটাকে একটু হালকা পাতলা আমি যদি মডিফাই করতে পারি, কিছু সার্টেন রুলস এর মাঝখানে আনতে পারি, তাহলে সেটাকে ফাংশন বলতে পারি, তাই না? আচ্ছা, তো একইভাবে আমি তাহলে ফাংশনের গ্রাফ পাওয়া পসিবল, এবং এই গ্রাফের মাধ্যমে আমাদের অনেক কঠিন কঠিন আহ যে আমাদের কোয়েরি গুলো থাকে, আমাদের জিজ্ঞাসাগুলো থাকে, সেগুলোকে জানা পসিবল হয়। সো আই গেস এটা নিয়ে আর বেশি কিছু বলার প্রয়োজন হবে না, বাকিটুকু তো আমরা যখন করতে করতে বুঝে ফেলবো। আচ্ছা, এছাড়া গ্রাফটি, এখানে এই গ্রাফটা হচ্ছে মেনলি যে ফাংশনের গ্রাফ সেটা। ওকে, সো গ্রাফ নিয়ে পড়াশোনা করলে তোমরা হয়তো আরেকটা জিনিস শুনতে পারবে, সেটা হচ্ছে গ্রাফ থিওরি। সো গ্রাফ থিওরি এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্স এর পার্ট। ওকে, এবং এটা প্র্যাকটিক্যাল বেশ কিছু অ্যাপ্লিকেশনসও আছে, এটাও বেশ কাজে। ওকে, বাট তারপরে আমরা কিন্তু আসলে গ্রাফ থিওরি নিয়ে পড়ছি না। গ্রাফ থিওরি আসলে কাইন্ড অফ এখান থেকে বেশ ডিফারেন্ট, এবং ওইটার মোটিভটাও আলাদা, এটা নিয়ে আমরা পড়ছি না। সো গ্রাফ থিওরি আর এই ফাংশন অফ গ্রাফ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়াল না। আচ্ছা, ঠিক আছে। আরেকটা হচ্ছে, আমরা গ্রাফ থেকে আমরা কিছু চার্ট আমরা পড়েছি অলরেডি। ধরো, তোমরা যারা যারা অলরেডি ক্লাস করেছো, তোমরা স্ট্যাটিস্টিক্স পড়েছো, পরিসংখ্যান। তো সেখানে দেখবে কিছু গ্রাফ থাকে, কিছু ডাটা দেওয়া থাকে, ডাটা থেকে আমরা গ্রাফে চলে যাই। সেটা চার্ট হতে পারে, সেটা হচ্ছে পাই চার্ট, এগুলো হতে পারে। সো ওইখানে একটা গ্রাফ আছে, বাট ওইটার গ্রাফের সোর্স থাকে কি, অনেকগুলো ডাটা দেওয়া থাকে। সো ওই ডাটা সেট থেকে আমাকে তখন গ্রাফ আঁকতে হয়। এটা মিলে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর পার্ট। সো এইটাও কিন্তু ফিজিক্সের বেশ মানে ইম্পর্টেন্ট একটা টপিক, বাট এটা আসলে ফাংশনের গ্রাফের মাঝখানে আমি আনতে চাচ্ছি না, এবং এটা ক্যালকুলাসের সাথে খুব বেশি এটা সম্পর্কিত না। তো ওইটা সলভ করা যাবে, ওইটার জন্য আর নতুন নতুন টার্ম পাবা, ওইখানে নতুন নতুন বিষয়গুলো পাবে, যেমন লিনিয়ার রিগ্রেশন থাকবে, বেস্ট ফিট, ওটস ফিট কি, ওগুলো তোমরা জানতে পারবে। ওগুলো আমরা আস্তে আস্তেই সবকিছুই জানানো হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের মেইন গোলটা কি? একটা ফাংশন থাকবে, ফাংশন দেখে আমরা গ্রাফটা আঁকার চেষ্টা করব, বা একটা গ্রাফ থেকে
আমরা ফাংশনটাকে বোঝার চেষ্টা করব। সো ফাংশন থেকে গ্রাফ আঁকা বেশ সহজ, বাট একটা গ্রাফ দেখে ফাংশন আইডিয়া করতে পারে এটা কাইন্ড অফ টাফ, এবং ফুল ফাংশনটা আসলে সব ক্ষেত্রে আইডিয়া একদম বের করা পসিবল হয় না। বাট আমরা একটা নেচার বের করতে পারি ফাংশনটা কেমন হতে পারে। আমরা অলরেডি হয়তো বা লাস্ট ক্লাসে পড়েছি ইভেন ফাংশন কি, অড ফাংশন কি, তাই না? তো এই ধরনের বিষয়গুলোকে আইডিয়া করতে পাওয়া যায়। তারপর হচ্ছে ধরো ফাংশনটা কি নেচারে হবে, সেটা কি কোনো রেশনাল ফাংশন নাকি এটা পলিনোমিয়াল ফাংশন, এগুলো কিন্তু আসলে আইডিয়া করতে পাওয়া যায়। ওকে, সো এখন আমরা কি করব, এখন চলো আমরা গ্রাফ নিয়ে মোটামুটি আইডিয়া বুঝতে পেরেছি। সো এখন দেখি আমাদের গ্রাফের আসলে এলিমেন্ট গুলো কি কি থাকে। হুম, সো গ্রাফের এলিমেন্ট কি কি থাকে। তো আমি যদি তোমাদেরকে একটা গ্রাফ, নর্মাল একটা গ্রাফ দেখানোর চেষ্টা করি, ধরো এখানে আমি এখানে একটা অ্যাক্সিস নিয়ে নিলাম। ওকে, সো এটা হচ্ছে, ফার্স্ট অফ অল এখানে একটা গ্রাফ আঁকবো। আমি খুব সিম্পল একটা গ্রাফ আঁকার চেষ্টা করছি। ধরো এটা হচ্ছে এই গ্রাফটা। ওকে, এটা 0.3 এবং 2 এই দুটো পয়েন্ট দিয়ে গিয়েছে। সো খুব বেশি এটা পারফেক্ট হয়নি, বাট বোঝার মতন। এখন দেখো এখানে কি বিষয়গুলো আছে। তো এলিমেন্টের ভিতর ফার্স্ট এলিমেন্ট যেটা বলবো সেটা হচ্ছে অ্যাক্সিস। ওকে, তো এখানে অ্যাক্সিস আছে। অ্যাক্সিস কোনটা, আমরা এটাকে বলছি এক্স অ্যাক্সিস এবং এটাকে বলছি আমি ওয়াই অ্যাক্সিস। সো এই এক্স অ্যাক্সিস টোটালটা আমি আসলে দুইটা পার্ট দেখাতে পারি। একটা পার্ট কি, এটা হচ্ছে পজিটিভ এক্স, আর একটা পার্ট হচ্ছে নেগেটিভ এক্স। ওকে, সো এটাকে এক্স ড্যাশ দ্বারা দেখাচ্ছি বা এক্স প্রাইম দ্বারা দেখাচ্ছি। আর এটা হচ্ছে পজিটিভ ওয়াই যেটা উপরের দিকে থাকবে, আর এটা হচ্ছে নেগেটিভ ওয়াই যেটাকে হচ্ছে আমি ওয়াই ড্যাশ দ্বারা দেখাচ্ছি, নিচের দিকে থাকছে। ওকে, অ্যাক্সিস আমার টোটালি তাহলে কি থাকে, দুইটা থাকে, যদি সেটাতে টু ডি ফাংশন হয়, যেটা দুইটা ভ্যারিয়েবল থাকবে শুধুমাত্র। আহ, যে যেখানে একটা ভ্যারিয়েবল থাকবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন ভ্যারিয়েবল, আর একটা ভ্যারিয়েবল থাকবে হচ্ছে ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে অধীন ভ্যারিয়েবল। ওকে, সো এখন দেখো, তো এখানে আর কি কি দেখা যাচ্ছে। এখানে দেখো আমি তাহলে এটাকে বলতে পারি এটা হচ্ছে অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাক্সিস। এখন দেখো অ্যাক্সিস ডিফাইন করার পরপরই তোমার আসলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ডিফাইন করতে হয়, সেটাকে বলছি আমরা অরিজিন। অরিজিন, ওকে। সো অরিজিন জিনিসটা কি, এটা হচ্ছে একটা ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ এমন কোন একটা পয়েন্ট যেটার রেসপেক্টে তুমি সবকিছুই মেজার করবা বা সবকিছু তুমি দেখার চেষ্টা করবা, একটা পার্সপেক্টিভ। ওকে, তো নর্মালি আমি যদি তোমাকে একটা মানে বেশ কমন একটা এক্সাম্পল থাকে, হ্যাঁ, যে তোমাকে বললাম হঠাৎ করে, জাস্ট জিজ্ঞেস করলাম এই যে লাইনটা, এই লাইনটা ছোট না বড়। তো এখন এটাকে কেউ দেখে বলতে পারবে যে হ্যাঁ আচ্ছা, এটা দেখে তো ছোট মনে হচ্ছে, এটা ছোট একটা লাইন। হ্যাঁ, আবার কেউ এটাকে মনে হবে যে না, এটা তো আসলে মোটামুটি বড়ই, তো এটাকে বড় বলতে পারো। আসলে আমি যে কোয়েশ্চেন করলাম যে ছোট না বড়, এটা কিন্তু আসলে ওয়েল ডিফাইন্ড করে কোয়েশ্চেন না। কারণ কি, এই ছোট বা বড় এটা আসলে কম্পারিজন করে বলতে হয়। তো এইখানে আমি পাশে যদি একটা বড় এরকম একটা লাইন দিই, তাহলে কি বলতে হবে যে হ্যাঁ, আমার আগে যে লাইনটা ছিল সেটা ছোট লাইন ছিল। ওকে, আবার আমি এই কাজ করলাম না, আমি ছোট্ট দেখে একটা লাইন দিলাম, এখন যদি বলি এই লাইনটা কি ছিল, এটা বড় ছিল। তাহলে এই সেম লাইন একসময় এটা বড় হতে পারে, একসময় এটা ছোট হতে পারে, কখন, যদি আমি কোনোভাবে সেটাকে কম্পেয়ার করতে পারি। সো এটা হচ্ছে খেয়াল করে দেখবে আমরা যাই মেজার করতে চাই আমাদের রিয়েল লাইফে সবকিছু কোনো না কোনো একটা পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করি। সো এইখানে আমি যেই গ্রাফটা যে আঁকবো ফাংশন থেকে, তো এইটাও কাইন্ড অফ একটা কি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। সো এইটার কোনো না কোনো একটা পয়েন্ট থাকবে, যেই পয়েন্ট বা একটা লাইন হতে পারে বা এটা একটা প্লেন হতে পারে, হ্যাঁ, হতে পারে। বাট খেয়াল করে দেখবো যে কোনো কিছুর রেসপেক্টেই কিন্তু আমাকে আসলে এই জিনিসটাকে ডিফাইন করতে হবে, সেটাকে আমরা বলছি অরিজিন। তো এখানে অরিজিনটাকে, এখানে অরিজিন হচ্ছে এই যে দেখো, এটাকে হচ্ছে আমরা অরিজিন বলছি। সো এটা হচ্ছে অরিজিন। তো অরিজিনটাকে আমরা ডিফাইন করি কিভাবে, এটাকে অরিজিন বলছি। অরিজিনটিকে, অরিজিনটা এই ক্ষেত্রে বা মোস্ট অফ দি কেসেস প্রত্যেকটা গ্রাফিক ক্ষেত্রে অরিজিন হচ্ছে 0,0, এটা ধরে নিতে পারো। তো ক্ষেত্র বিশেষ এটা কোয়েশ্চেন বা কোনো একটা স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে অরিজিনটাকে কখনো কখনো আমরা চেঞ্জ করে নিই, ওটা আমাদের সুবিধা মতো। তো আপাতত আমার প্রত্যেকটা ক্ষেত্রেই অরিজিন হচ্ছে 0,0। ওকে, এটা হচ্ছে আমাদের স্টার্টিং, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের থার্ড এলিমেন্ট কি হতে পারে। এখন দেখো এটা আসলে কোনো সিকোয়েন্সের বিষয় না যে ফার্স্ট অ্যাক্সিসে হবে সেকেন্ড অরিজিনে হবে। তবে একটা গ্রাফকে তুমি যদি পরিচয়, তোমার সাথে যদি পরিচয় হতে হয় গ্রাফের সাথে, তাহলে শুরুতে আসলে এই বিষয়গুলোই চলে আসে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তো এরপর কি, এরপর ধরো বলতে পারি কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট, সো কোঅর্ডিনেট জিনিসটা কি, আহ এটাকে আমি গ্রাফ বলছি, গ্রাফ হচ্ছে একটা প্লেন। দেখো এটা কিন্তু 2D একটা প্লেন।
প্লেন মানে একটা তলের উপর টোটাল অনেকগুলো পয়েন্ট আছে আমি বলতে পারি। ধরো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। সো এটা শুধুমাত্র এই এতটুকু, এই এই যে স্পেস এটা মাঝখানেই ডিফাইন না। এটা যেহেতু আসলে এই দিক থেকে ইনফিনিটি পর্যন্ত আছে, এই দিক থেকে ইনফিনিটি। সো এই টোটাল একটা ইনফাইনাইট সারফেস হিসেবে আমরা আহ, এখানে আবার ধরে নিতে পারি। তো আপাতত জাস্ট আমি এই এতটুকু এরিয়ার মাঝখানে দেখবো। তো এই এরিয়ার মাঝখানে আমি এখানে জাস্ট চারটা পয়েন্ট আলাদা করে দেখিয়েছি। তো এখানে পয়েন্ট সংখ্যা কতটুকু? এখানে অসংখ্য, দ্যাট মিনস ইনফাইনাইট পয়েন্ট আছে, অসীম সংখ্যক পয়েন্ট আছে। হ্যাঁ। তো অসীম সংখ্যক পয়েন্ট থাকলে প্রত্যেকটা পয়েন্টেরই কোনো না কোনো বৈশিষ্ট্য থাকবে, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যার কারণে আমি বলতে পারবো যেভাবে এ পয়েন্ট আর এই যে বি পয়েন্ট, এই দুটো পয়েন্ট আসলে আলাদা। ওকে। সো এ পয়েন্ট আর বি পয়েন্ট ওরা যে আসলে আলাদা, ওটা সেম না, বা এটাকে আমরা বলতে পারি ডিস্টিংগুইশেবল। ওকে। সো এই টার্মটা আমি তোমাদেরকে লিখে দিই। এটা আসলে ডিস্টিংক্ট এটা বলতে পারো, বা এটা হচ্ছে ডিস্টিংগুইশেবল। ওকে। সো আই গেস আমার স্পেলিংটা ঠিক আছে। আর এটা মেনলি বোঝাচ্ছে যে এটাকে আসলে আলাদা করা যায়। সো এইটা অ্যাকচুয়ালি আলাদা করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কোঅর্ডিনেট। হ্যাঁ। মানে হচ্ছে এই পয়েন্টের যে পজিশনটা কি, ওইটা একটা ওর নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ। তো কাইন্ড অফ আমি একটা এক্সাম্পল দিতে পারি। ধরো তুমি তোমার স্কুলে আছো, বা তুমি তোমার কলেজে আছো। তো সেখানে তোমার কোনো না কোনো একটা ফিক্সড পরিচয় আছে। যেমন হতে পারে সেটা তোমার রোল নাম্বার। তো তোমাকে যখন আমি রোল নাম্বার ধরে কল করব, তখন তুমি বুঝে ফেলবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই মানুষটা হচ্ছে আমি। তো নাম নর্মাল একটা ক্লাসে দেখা যায় যে হ্যাঁ প্রায় বেশ কয়েকটা স্টুডেন্টের নামগুলো সেম হয়ে থাকে। আবার দেখো, নাম কিন্তু আসলে একটা পার্সন, একটা ব্যক্তির নিজস্ব পরিচয়। বাট আমি যদি একটা স্টুডেন্ট বলি, স্টুডেন্টের ক্ষেত্রে অবশ্যই কোনো একটা স্টুডেন্ট আইডি বা একটা রোল নাম্বার থাকে, তাই না? আচ্ছা ঠিক আছে। তো এখন তোমরা কয়েকজন কোয়েশ্চেন করবে যে ভাইয়া, হ্যাঁ এমন হয় ঠিক আছে, বাট বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে তো আসলে রোল নাম্বার চেঞ্জ হয়। তো এটা হতে পারে, ধরো ক্লাস যে হচ্ছে 7-এ আছো, আর এটা ক্লাস 8-এ আছো, দুইটা ক্লাসেরই কিন্তু রোল 5 থাকবে, তাই না? আবার রোল 5 কিন্তু আসলে দুইটা আলাদা আলাদা মানুষ। তার মানে শুধুমাত্র রোল দিয়েই কিন্তু তুমি এটাকে ডিফাইন করতে পারছো না। তো এটার জন্য হতে পারে যে ক্লাসটাও বলতে হবে, যে হ্যাঁ আহ, এটা ক্লাস 7-8 এখানে। তো সেখানে হচ্ছে ক্লাস 7-এর রোল 5 এবং ক্লাস 8-এর রোল 5, এটা বলতে পারো। আচ্ছা, তাহলে এই আইডিয়া গুলো তোমাদের একটু লেখার চেষ্টা করি, তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আমি এভাবে বলছি যে 7 ওর হচ্ছে রোল 5, অথবা 8 ওর হচ্ছে রোল 5, এটা বলতে পারি। আচ্ছা ঠিক আছে। তো এখন তোমরা আবার আরেকটা ডাউট দিতে পারো যে ভাইয়া আমাদের আসলে যে কলেজ আছে বা স্কুল আছে, এখানে যেটা একটু ভিন্ন। ওকে। এখানে ভিন্ন বলতে কি? এখানে ভিন্ন বলতে হচ্ছে ভাইয়া, এখানে কিন্তু আমাদের সেকশনও থাকে, প্রত্যেকটা সেকশন অনুযায়ী কিন্তু আমাদের আসলে রোল নাম্বারটা দেয়। মানে বিষয়টা এমন, তুমি ক্লাস 7-এ পড়ো, সেকশন হচ্ছে এ, এবং এর মাঝখানে রোল 5 আছে। আবার ক্লাস 7-এ পড়ো, সেকশন হচ্ছে বি, এর মাঝখানেও কি আছে, আরেকটা রোল নাম্বার আছে, সেটাও 5। ওকে। দেখো এও রোল 5, ও রোল 5, এই এইখানে যাকে আমি ইন্ডিকেট করছি সেও রোল 5, সেও কিন্তু রোল 5। তো এখানে চারটা স্টুডেন্ট, ওদের প্রত্যেকেরই রোলে কিন্তু 5, বাট প্রত্যেকে কিন্তু ভিন্ন। বুঝতে পারছি। আচ্ছা। তো এইভাবে দেখো, এটাকে আরো বড় করা যায় এ দিয়ে, যদি সেকশনের ভিতরে কিছু থাকে। বাট নর্মালি আমরা এই এতটুকু কিন্তু আমাদের রিয়েল লাইফে দেখে থাকি। আরেকটা থাকে, যারা যারা বলছো যে ভাইয়া আমাদের কলেজ আসলে ক্লাস অনুযায়ী না, আমাদের একটা স্টুডেন্ট আইডি থাকে আলাদা, যেটা প্রত্যেকটা মানুষের জন্য একদমই ভিন্ন হয়। তো এটা কেমন হতে পারে? ধরো 17543। ওকে। তো এটা ধরো তোমার একটা আইডি, স্টুডেন্ট আইডি। তো তোমার কলেজে আমি যদি আজ থেকে, বা স্কুলে আমি যদি আজ থেকে 10 বছর পরে গিয়েও জিজ্ঞেস করি, ধরো এই যে 17543, ওদের তো নিজস্ব ডাটাবেস থাকে, আমি জিজ্ঞেস করি এটা কে ছিল, ধরো তোমার নাম হচ্ছে ফাহিম। তো সেখান থেকে সে বের করতে পারবে, হ্যাঁ, যে এই নামে যে ছিল ওর নাম হচ্ছে ফাহিম। ওর রেজাল্ট এমন ছিল, ও এসএসসি তেমন করেছে, এইচএসসি তেমন করেছে, টোটাল ডাটাটা কিন্তু পেয়ে যাব শুধুমাত্র একটা স্টুডেন্ট আইডির মাধ্যমে। তো এখানে কি বলার চেষ্টা করছে দেখো, আমি একটা পয়েন্টের, এক্ষেত্রে পয়েন্ট বলছিলাম, বা এখানে একটা স্টুডেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স বা ওর যে বৈশিষ্ট্য, ওর তথ্যগুলো আমি একটা সিঙ্গেল ডাটা, এটাকে একটা সিঙ্গেল ডাটা না, একটা সিঙ্গেল ডাটা, তো এটাকে বলছে একটা ডাটা সিঙ্গেল ডাটা, এইটার মাধ্যমে বের করতে পারি। বা এটা ক্ষেত্রে আবার কি, পেয়ার্ড ডাটা প্রয়োজন হচ্ছে, মানে হচ্ছে একাধিক, মানে এখানে দুইটা প্রয়োজন হচ্ছে, বা এখানে হচ্ছে আমার আরো বেশি প্রয়োজন হচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এইটা বলার এখানে প্রয়োজনটা কি? প্রয়োজন হলো দেখো,
আমি যদি এভাবে দেখি যে এই যে দেখো সিক্স সিক্স পয়েন্টের উপর আমি এখানে সিক্স এর উপরই ফার্স্ট অফ অল আমি ছোট দেখে একটা লাইন ড্র করি। ওকে, সিক্স এর উপর আমি ছোট দেখে একটা লাইন ড্র করি। আহ, মোটামুটি সিক্স দিয়েই যাচ্ছে। ওকে, সিক্স দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো আমি কি করব, এই যে ওয়ান আছে আবার টু আছে, এইটা দিয়ে আমি এটা হরিজন্টাল লাইন ড্র করি। সো এটা ওয়ান দিয়ে যায়নি যদিও, আমরা ওয়ান দিয়ে নেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। এটা টু দিয়ে টুতে আছে। সো এটা আমাদের কোথায় ছিল? আচ্ছা সমস্যা নেই। তোমরা এখান থেকে তাহলে কি ধরে নিতে পারছো, ধরো ওয়ান হয়নি, বাট এখানে কোনো একটা পয়েন্ট। বাট আমার মেন কথা হচ্ছে, দেখো সিক্স এর পাশে যেটা আচ্ছা, এটা তো সিক্স থেকে একটু সরে গিয়েছে, আমি ধরো সিক্স এর কাছে নিয়ে আসি। এই যে দেখো একদম সিক্স এখন ঠিক আছে। সো এখন যদি বলি আমি, এইখানে এটা একটা পয়েন্ট, এইটা আরেকটা পয়েন্ট, এই যে দুটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে দেখো ওদের যে ইনফরমেশনে কোথাও না কোথাও সিক্স আছে, সিক্স কমন। মানে আমি এভাবে বলতে পারবো যে সিক্স দিয়ে আমি যদি কোনো একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, সেই উলম্ব রেখার উপর এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট থাকবে। বাট এখানে কি শুধুমাত্র এই দুইটা পয়েন্টই আছে? এখানে অসংখ্য পয়েন্ট আছে না? এখানে কিন্তু অসীম সংখ্যক পয়েন্ট আছে। তার মানে এই পয়েন্টটাকে আলাদা করার জন্য শুধুমাত্র আমার এই একটা মাত্র লাইন এটা কিন্তু ইনাফ না, আমাকে এখানে আরেকটা কিছু একটা বলে দিতে হচ্ছে। সেটা কি, আমি এখানে বলছি ধরো এই পয়েন্টের এখান থেকে আমি আরেকটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম। তাহলে আলটিমেটলি কি হলো, আমি যদি এই জিনিসটাকে একটু আলাদা করে দেখাচ্ছি, এখানে ধরো দুইটা লাইন। সো একটা ভার্টিক্যাল লাইন, একটা হচ্ছে এখানে হরিজন্টাল লাইন, দুইটা একে অপরকে মিট করলো। মিট করার পরে এখানে আমি একটা ফিক্সড পয়েন্ট পাচ্ছি। এখন দেখো এই পয়েন্ট কিন্তু একদম ইউনিক, এই পয়েন্ট কিন্তু আর কোনোভাবে পাওয়া পসিবল না। ওকে, এই পয়েন্টটা আর কোনোভাবে পাওয়া পসিবল না। আচ্ছা, যদি এটা টু ডাইমেনশনাল সিস্টেম হয়, এখানে আপাতত টু ডাইমেনশনাল সিস্টেম আছে। সো আমরা টু ডাইমেনশনাল সিস্টেমের জিনিসটাকে চিন্তা করছি। ওকে, তো এখান থেকে দেখো আবার, আচ্ছা এখান থেকে আরেকটু কিছু কথা বলে দেওয়া দেওয়া যায়, যেটা হচ্ছে যে কোনো দুইটা লাইন, এ একটা লাইন এ একটা লাইন, হ্যাঁ যে কোনো হবে, সেটা মাঝখানে 90 ডিগ্রি হওয়া লাগবে, এটা কোনো বাধ্যকতা মানে এটার কোনো আহ বাধ্যবাধকতা নেই। বাট আমি যেটা বলতে চাচ্ছি, যদি দুটা রেখা থাকে, এটা অবশ্যই তাকে একটা ফিক্সড পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ওকে, জাস্ট শুধুমাত্র একটা ফিক্সড পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে। এখন এই কথাটা তো ভাই আমরা সবাই জানি, কেন এক্সট্রা করে বলা, কেন এক্সট্রা করে বলা এটা আমরা নেক্সট কোনো একটা ক্লাসে আলাদা করে বলে দিতে পারবো। ওকে, তো এটা থেকে আসলে ম্যাথমেটিক্সে খুব সুন্দর সুন্দর কিছু ব্রাঞ্চ খুলে যায়। বিশেষ করে তোমরা যারা যারা কম্বিনেটরিক্স এর সাথে পরিচিত আছো, তোমরা এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আইডিয়া করতে পারছো আমি কোন টপিকটা নিয়ে কথা বলার চেষ্টা করছি। ওকে, যাই হোক, তো এখন আমরা ফিরে আসি এখানে। তো এখান থেকে দেখো আমি একটা পয়েন্ট পেয়েছি, আমি এখানে আরেকটা লাইন যদি ড্র করতাম সেখানে আমি আরেকটা পয়েন্ট পেতাম। এখন দেখো আমি তো পয়েন্টগুলোকে আলাদা করতে পারলাম, তো এখানে আলাদা করে নাম দেওয়া লাগবে। তো সেটা কি করতে পারি, আমি বললাম যে দেখো এই পয়েন্টের জন্য ও সিক্স এর ছিল শুরুতে। আচ্ছা, তো এখানে আমি সিক্স লিখছি। আচ্ছা, এরপর দেখলাম এটা ধরো ওয়ান থেকে টু নিচ্ছে, এটাকে পয়েন্ট এইট ধরে নিই। সো এরপর কমাতে আমি পয়েন্ট এইট লিখছি। আচ্ছা, আবার এইটা দেখো এটা সিক্সেই আছে, বাট এটা টু এর কাছাকাছি, টু দিয়ে যাচ্ছে। সো এখানে 6,2 দিয়েছি। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট। সো এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে আমি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলি। ওকে, সো কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা কিন্তু 6,2, 6,0.8 এই ধরনের ফরমেশন গুলো পেয়ে থাকি। তো অনেক ক্ষেত্রে হয় কি জানো, আমরা আসলে কার্টেশিয়ান কোঅর্ডিনেট ইউজ করে আমরা অন্যান্য কোঅর্ডিনেট সিস্টেমও ইউজ করতে পারি। সেটা ধরো পোলার কোঅর্ডিনেট সিস্টেম হতে পারে। এখন যদি বলি ভাই আমরা আসলে কার্টেশিয়ান কি এটাও ঠিক মতো জানি না, আপনি পোলার কথা বলতেছেন, সমস্যা নেই, আমরা একটু দেখার চেষ্টা করি। কার্টেশিয়ান এইটাই, যে এখানে একটা নাম্বার লাইন থাকবে, এখানে একটা নাম্বার লাইন থাকবে, আর প্রত্যেকটা পয়েন্টকে দুইটা নাম্বার দ্বারা আমরা এক্সপ্রেস করতে পারবো। তো এখানে কি থাকবে, পোলারের ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করি, ধরো এই যে অরিজিন, এই অরিজিন থেকে আমি একটা ফিক্সড ডিস্টেন্সে চলে যাব। ওকে, ধরো এটা হচ্ছে 5 ইউনিট, 5 ইউনিট দূরে চলে গিয়েছে। এখন দেখো 5 ইউনিট দূরে এই পয়েন্টটা তো নাও হতে পারে, আর অনেকগুলো পয়েন্ট থাকতে পারে। যেমন ধরো 5 ইউনিট দূরে আমি এখানে চলে আসলাম, হ্যাঁ, এটাকে আমি 5 ইউনিট ধরছি। ওকে, সো এটাকে যদি 5 ইউনিট ধরি, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট তো আলাদা হলো না। মানে আমাদের বাই ডেফিনেশন যে 5 ইউনিট দূরে, এটার জন্য পয়েন্ট দুটো সেম হয়ে গেল, বাট দেখতে পাচ্ছি দুটো পয়েন্ট আলাদা। তার মানে শুধুমাত্র 5 ইউনিট এটা দ্বারা ইনাফ না, এখানে আরো কিছু করতে হবে। আচ্ছা, তো এটার জন্য আমরা কি করি, এটার জন্য আমরা অ্যাঙ্গেল ধরে নিই, যেখান থেকে কতটুকু অ্যাঙ্গেলে আছে। ধরো এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো আমি বলি 45 ডিগ্রি অ্যাঙ্গেল
এবং 5 ইউনিট। সো এটা কিভাবে প্রকাশ করা যায়, 5,45 ডিগ্রি। ওকে, সো এই পয়েন্টের কথা বলছি। আচ্ছা, এখন এইটা ধরলাম 135 ডিগ্রি, 135 ডিগ্রি, তাহলে এখানে কি লিখতে হবে, 5,135 ডিগ্রি। সো আলটিমেটলি পয়েন্ট এইটা কার্টেশিয়ানের ক্ষেত্রে বের করা যেত, পয়েন্ট সেমই হতো, বাট আমি সেই ক্ষেত্রে হয়তো অন্য কিছু লিখতাম। ওকে, লিখতাম অন্য কিছু, তথ্যটা অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করতাম, বাট এটা সেমই থাকতো। তো এটা একটা এক্সাম্পল কেমন হতে পারে, ধরো তুমি একটা স্কুল, এটা একটা স্টুডেন্ট, পাশাপাশি তুমি ধরো কোনো একটা কোচিং সেন্টার স্টুডেন্ট। সো দেখা যাবে যে স্কুলের যে সকল তোমার রোল নাম্বার আছে, তোমার সেকশন আছে, কোচিং এর সাথে কিন্তু এটা ম্যাচ খাবে না, তাই না, আলাদা আলাদা হবে। বাট তারপর তুমি কিন্তু সেম স্টুডেন্টটাই থাকছো, তুমি সেম মানুষটাই থাকছো, তাই তোমারই একই মানে এক এক জায়গায় তোমার নতুন ভাবে কিছু পরিচয় হতে পারে, একইভাবে একই পয়েন্টের নতুন নতুন আলাদা আলাদা কোঅর্ডিনেট সিস্টেমে আলাদা আলাদা কোঅর্ডিনেট পাওয়া যাবে। তো আই গেস আমি জাস্ট এই কোঅর্ডিনেট নিয়ে অনেক কিছু বলে ফেলেছি। আম, আমি এতটুকু মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপর দেখি আমাদের আরো কিছু এলিমেন্ট আছে, আমরা আরো অনেক কিছু ডিসকাস করা বাকি। তো এরপর আমি বলতে চাই, ধরো আমাদের এর কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট, অরিজিন, অ্যাক্সিস এগুলো করার পরপরই তুমি যেটা দেখতে পারবে যেখানে আসলে কিছু কোয়াড্রেন্ট আছে। সো কোয়াড্রেন্ট বলছি যখন এটা 2D সিস্টেমে আছে। ওকে, 2 ডাইমেনশনাল সিস্টেম আছে কোয়াড্রেন্ট। সো দেখা যাবে হচ্ছে যখন 3D তে হয়, 3D ক্ষেত্রে আসলে কোয়াড্রেন্ট আরো এক্সট্রা হয়, কোয়াড্রেন্ট নাও বলতে পারি ওইটা ক্ষেত্রে, আলাদা নাম থাকতে পারে। আচ্ছা, ওইগুলো আমরা এখন যাচ্ছি না। তো শুধুমাত্র আমরা কোয়াড্রেন্টের কথা বলছি। কোয়াড্রেন্ট বলতে কি, এই যে দুইটা অ্যাক্সিস দেখবা, টোটাল যে সারফেসটাকে 4টা আলাদা ভাগে ভাগ করেছে। বা এটা এখন দেখো, এটা তো একটা ইনফাইনাইট সারফেস, তো ফাইনাইট ধরে নেই তাহলে জিনিসটাকে বোঝা ইজি হবে। ধরো এটা হচ্ছে একটা পেজ। ওকে, তো এই পেজটাকে আমি যদি দুইটা অ্যাক্সিস ড্র করি, এটা একটা অ্যাক্সিস, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার হরিজন্টাল অ্যাক্সিস। দেখো 4টা আলাদা আলাদা ভাগ করেছে, এটা হচ্ছে একটা, এটা একটা, এটা একটা, এইটা একটা। তো এটাকে বলা মানে ফার্স্ট কোঅর্ডিনেট, এটাকে আমরা সেকেন্ড কোঅর্ডিনেট বলছি, এটাকে আমি থার্ড কোঅর্ডিনেট বলছি, এবং এটাকে আমি ফোর্থ কোয়াড্রেন্ট বলছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখানে আরো কিছু ডিটেলস আছে, ডিটেলস কেমন, দেখো, আহ উপরের দিকে পজিটিভ, ডানের দিকে পজিটিভ। তো এখানে কোনো একটা পয়েন্ট, এটা আসলে দুইটাই কি হবে, পজিটিভ পজিটিভ হবে। আচ্ছা, যখন আমি বামে যাচ্ছি তখন এটা নেগেটিভ হয়, এবং যখন উপরে যাব তখন সেটা পজিটিভ হচ্ছে, তো এটা নেগেটিভ পজিটিভ। সো এটা ক্ষেত্রে কি হতে পারে, এটা হয়ে যাবে নেগেটিভ নেগেটিভ, এবং এটা হয়ে যাবে পজিটিভ নেগেটিভ। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে, ভাইয়া, যে আহ, এখানে বামে নেগেটিভ ঠিক আছে, আবার উপরে পজিটিভ এটাও ঠিক আছে, তো আমি তো এটাকে চাইলে পজিটিভ নেগেটিভ লিখতে পারতাম, মানে উপরে পজিটিভ এটা প্রথমে বলে তারপর আমি বামে নেগেটিভ এটা বলতে পারতাম। হ্যাঁ, তুমি বলতে পারতে, বাট তখন দেখো এইটা আর এটা মাঝখানে কিন্তু আসলে আমি আলাদা করে ডিফাইন করতে পারতাম না, মানে এটাকে পজিটিভ নেগেটিভ বলছি, এটাকে পজিটিভ নেগেটিভ বলা হয়ে যেত। তো এই বিষয়টাকে ফিক্সড করার জন্য আমরা কি করছি, আমরা শুরুতে এই যে এক্স অ্যাক্সিস এইটার যে ভ্যারিয়েবল সেটাকে আমরা ইন জেনারেল এক্স দ্বারা ডিফাইন করি, এক্সটা লিখি কমার প্রথমে, এরপর আমরা ওয়াই লিখি। তারপর আমি যদি এভাবে লিখি যে এক্স ওয়াই আর ওয়াই এক্স, এটা কিন্তু আসলে সেম না। তার মানে 1,2 এইটা যেই পয়েন্ট, 2,1 এটা কিন্তু আসলে সেম পয়েন্ট না, এটা আলাদা একটা পয়েন্ট। বুঝতে পেরেছি কোয়াড্রেন্টের বিষয়গুলো এবং সাইন গুলো আমরা আই থিঙ্ক বুঝতে পেরেছি। ওকে, তোমরা এতটুকু নোট করে নিও, কিংবা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এরপর দেখি, আহ এরপর আরেকটি জিনিস বলা যায়, সেটা হচ্ছে, মানে আরেকটা যেটা বলতে হবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কার্ভ বা লাইন। কার্ভ বা লাইন, এখন আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, টোটাল জিনিসটা হচ্ছে কি, অনেকগুলো পয়েন্টের একটা সারফেস, হ্যাঁ, যেখানে অনেকগুলো পয়েন্ট আছে। বাট দেখো প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আসলে একটা ফাংশনকে ডিফাইন, কাইন্ড অফ একটা ফাংশন স্যাটিসফাই করে না। যেমন ধরো এভাবে বলতে পারি যে এফ অফ এক্স ইকুয়ালস টু 5x+3, যদি আসলে এখানে সবগুলি পসিবল, ধরো আরেকটা ফাংশন নেই, এমন 5x-3, এটা একটা ফাংশন নিচ্ছি। এখন দেখো ফাংশন হতে হলে এটাকে, যে এফ অফ এক্স এটা আসলে ইনফিনিটি হওয়া যাবে না, মানে এটাকে অনির্ণয় হওয়া যাবে না, আনডিফাইন্ড হওয়া যাবে না। তো এটাকে যদি আনডিফাইন্ড মানে ডিফাইন্ড হতে হয় তাহলে দেখো x-3 এটা কিন্তু আসলে 0 হওয়া যাবে না, তার মানে এক্স কে 3 হওয়া যাবে না। সো দেখো এক্স যদি এখানে 3 হতো তখন আমি কিন্তু এফ অফ এক্স এ কোনো রকম ভ্যালু পেতাম না, তাই না, যখন x3 হতো তখন আমি কোনো ধরনের ভ্যালু পেতাম না। তাহলে ওই জায়গাটাতে আমার ওয়াই এর কোনো ভ্যালু নেই, ওইখানে ফাঁকা রাখতে হবে। ওকে, এটা বুঝতে পারছো। আবার আরেকটা জিনিস হচ্ছে, এটাকে আমরা কন্টিনিউটি ডিসকন্টিনিউটি এটা বলতে পারি। বাট আমি যদি
কার্ভ লাইন বোঝানোর চেষ্টা করি তাহলে আসলে এইটার প্রয়োজন হয় না। যেমন দেখো, আমি যদি বলি এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 5x+3, আমি আগে এক্সাম্পলে চলে গেলাম। যখন ওয়ান বলছি, ওয়ানের জন্য আমি এখানে 8 পাচ্ছি। ওয়ান কোনটা? ওয়ান দেখো এইটা, এই যে এটা হচ্ছে ওয়ান। ওয়ানের জন্য এখানে আমি 8 কোথায়, এখানে এখানে কোন একটা পয়েন্ট পেতাম, তাই না? যদি আসলে এই গ্রাফ মানে এই যে লাইনটা দেখছো, এটাকে আমি কার্ভ বলতে পারি বা লাইন বলতে পারি। এইটার ফাংশন কিন্তু আসলে এটা না। উম, এটা ফাংশন যদি হতো, তাহলে দেখো ওয়াই এর জন্য মানে ওয়ানের জন্য এখানে আমি 8 পেয়ে যেতাম। ওকে, তো চলো আমরা এটাকে আসলে ড্র করা যাবে। আচ্ছা, আমরা একটু পরে ড্র করি এটাকে। তো ফার্স্ট অফ অল এটা বুঝতে পারছি, যদি ওয়ান হয় তখন আমি 8 পাবো। বাট দেখো, ওয়ানের সময় কি তখন 7 পাওয়া পসিবল? না। 6 পাওয়া পসিবল? না। ওয়ানের সময় তখন কোনো কিছুই পাওয়া পসিবল না। মানে 8 মানে 8 বাদে আর কোনো কিছু পাওয়া পসিবল না। আচ্ছা, একইভাবে যখন আমি 2 ধরছি, 2 এর জন্য আমার এখানে 13 আসছে। তো 13 বাদে আর তখন আর কোনো কিছু পাওয়া পসিবল না। এটা আমরা বুঝতে পারছি। তো এইটা হওয়ার কারণে কি হয় দেখো, এখানে একটা স্ট্রেট লাইন হয়। এটা কোনো ধরনের একটা কার্ভ হতে পারতো। ওকে, বাট এটা কোনো ধরনের কোনো এরিয়া হবে না। মানে এইভাবে কোনো রকম একটা শেডেড এরিয়া এই টাইপের কিছু একটা হবে না। ওকে, তো আমার একটা ফাংশনের ক্ষেত্রে আমরা একটা কার্ভ বা একটা লাইন পাবো, এই ধরনের কোনো রকম এরিয়া বা এমন কিছু একটা পাবো না। বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। তো এই জন্য এটা আমার একটা এলিমেন্ট, একটা গ্রাফের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট বলতে পারো এই কার্ভ বা লাইন, যেটা দেখে আমি টোটাল জিনিসটাকেই আইডিয়া করতে পারি, বুঝতে পারি। তো এটা তাহলে আমি লিখে দিচ্ছি। এরপরটা হচ্ছে আমার কার্ভ বা লাইন। ওকে, কার্ভ কেন বলা হচ্ছে? কারণ সব সময় তো আসলে স্ট্রেট লাইন হয় না, তো মানে বিভিন্ন ধরনের কার্ভ লাইন হয়, এই জন্য আমরা কি এটা আলাদাভাবে আমরা জাস্ট কার্ভ বলে নিচ্ছি। তো এরপর আর কিছু এলিমেন্ট, এটা ইন্টারসেপ্ট বলছি। সো ইন্টারসেপ্ট জিনিসটা কি? ইন্টারসেপ্ট হচ্ছে এই যে দেখো, ওয়াই অ্যাক্সিস কে, এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা এটা কি অরিজিন দিয়ে গিয়েছে? না। দেখো, অরিজিন থেকে কিছুটা উপরে গিয়েছে। আমি যদি যদি ধরি এই যে এটা কথা 3 দিয়ে গিয়েছে, তাই না? তো এই যে অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস কে যে ইন্টারসেক্ট করলো, ওকে যে ছেদ করলো যেই পয়েন্টে, সেই পয়েন্টের ডিস্টেন্স এইটা আমি বের করব। তো তাহলে এটা কি হতো? এটা এখানে 3 হবে। আচ্ছা, এখন দেখো এই সেম কাজটা যদি এখান থেকে আসতো, এখান থেকে আসতো এমন যদি কোনো একটা গ্রাফ হতো, তখন কিন্তু তুমি এখানে 3 বলতে, তাই না? কারণ ডিস্টেন্স এটা তো আসলে পজিটিভ বা নেগেটিভ হয় না, জাস্ট দূরত্ব বোঝায়। বাট এই পয়েন্ট আর এই পয়েন্ট তো আলাদা। তার মানে শুধুমাত্র ডিস্টেন্স বললে আর এখানে হবে না। এখানে কি বলতে হবে? যে ওয়াই এক্সিসে কোন পয়েন্টে অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট করেছে, সেই পয়েন্টের ভ্যালুটা লাগবে, তাই না? তো এখানে পজিটিভ যদি উপরের দিকে হয় +3, যদি নিচের দিকে হয় -3। এবং এই যে ইন্টারসেপ্ট, এটা যদি পজিটিভ হতো, এটা যদি পজিটিভ হয়, তাহলে কি বুঝতে পারবো? যে এই যে ইন্টারসেক্ট করেছে সেটা 0 থেকে উপরে করেছে। যদি নেগেটিভ হয়, তাহলে আমি বুঝতে পারবো যে যেটা ইন্টারসেক্ট করেছে এটা নিচের দিকে করেছে। ওকে, তো ইন্টারসেক্ট বের করার ওয়েটা কি? বের করার ওয়ে হচ্ছে আমি x = 0 ধরবো। তাহলে দেখো, তো আমি এখানে x = 0 ধরি, এফ অফ এক্স এর জায়গায় 0 ধরি, তাহলে দেখো 5 টাইমস 0 0 হয়ে যাবে, এখানে জাস্ট থাকবে 3। তার মানে ওর ইন্টারসেপ্ট কি হবে? 3 হবে। আচ্ছা, এখন যদি 5x এফ অফ এক্স = 5x - 3 হতো, তাহলে ওর যে ইন্টারসেপ্ট হতো সেটা -3 হয়ে যেত। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট একটা পয়েন্ট। এরপর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলাসের স্টার্টিংটা হবে, সেটা কি? সেটা হচ্ছে স্লোপ। ওকে, স্লোপ স্লোপ জিনিসটা একটা ইজি, আমি এখানে ধারণা দিব, আমি ডিটেলসে বলবো না, ডিটেলস আমার নেক্সট স্লাইডে আছে, সেখানে আমরা বলার চেষ্টা করব। তো এটা একটা ধারণা হচ্ছে এমন, এই যে লাইনটা আছে, এই লাইনটা কাইন্ড অফ কতটুকু খাড়া, মানে স্লোপ দেখে তো আমরা এই জিনিসটাই বুঝি। ওকে, সো ওইটা আসলে কি ধরনের নেচার আছে এটা বোঝার জন্য, ধরো এইটা একটা স্ট্রেট লাইন, আরেকটা ধরো এইটাও একটা স্ট্রেট লাইন, এইটাও একটা স্ট্রেট লাইন, এটাও 3 দিয়ে যাচ্ছে। আবার ধরো এখান থেকে আরেকটা স্ট্রেট লাইন, এটাও 3 দিয়েই যাচ্ছে। বাট তিনটা লাইনের মাঝখানে দেখো, এটা অনেক বেশি খারাপ, এটা এর থেকে একটু কম, এটা এর থেকে একটু কম। এটাকে এটাকে বলতে পারি এটা বেশি ঢালু, এটা একটু কম ঢালু, এটা আরো কম ঢালু। বুঝতে পেরেছো? এই যে ঢালু বা খাড়া, এই বিষয়টাকে মানে বোঝানোর জন্যই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে স্লোপ। বাট এইটার আইডিয়া শুধুমাত্র এই মানে এটা ঢালু হবে না খাড়া হবে এইটার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা মাঝখান থেকে আমি অনেক নতুন মানে অনেক বলতে গেলে আমাদের বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য এগুলো আমরা পাবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এরপর দেখি, এরপর এরপর যেমন হচ্ছে এখান থেকে আমি বলতে পারি এখানে ডোমেন রেঞ্জ থাকে, এটা ফাংশনের ডোমেন রেঞ্জ। আরেকটা জিনিস আছে, এটা আলাদা করে আসলে বলার কিছু নেই, বাট এখানে একটু লিখে দিই তোমাদের জন্য, সেটা হচ্ছে স্কেলিং। তো স্কেলিং বিষয়টা কি? এটা
গ্রাফ যখন আঁকবে ফর কনস্ট্রাকশন পারপাস, ওকে, এটাকে বলতে পারি কনস্ট্রাকশন পারপাস। তুমি যখন গ্রাফটাকে আঁকার চেষ্টা করবে ড্রয়িং এর করার ক্ষেত্রে, তখন জিনিসটা কাজে লাগবে যে কিছু কিছু ক্ষেত্রে স্কেলিং, মানে তুমি এই গ্রাফ পেপার যখন থাকে, গ্রাফ পেপারে তুমি কতগুলো ঘরকে একটা ইউনিট ধরবা, বা একটা ইউনিট একটা ঘরকে তুমি অনেকগুলো ইউনিট ধরে নিবা, ওইটা বুঝে মানে ডাটা বুঝে তোমার যখন গ্রাফটাকে ড্র করতে হবে তখন কাজে লাগে। আচ্ছা ঠিক আছে। সো এখন দেখি আমাদের নেক্সট কি আছে। আমরা এখন দেখবো যে কিভাবে গ্রাফকে ড্র করতে হয়। সো গ্রাফ ড্র করার মেইনলি কিছু প্রসেস আছে। তো তো ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন হয়, যদি গ্রাফ দেওয়া থাকে, গ্রাফ থেকে তুমি একটা টেবিল, সরি, একটা ফাংশন দেওয়া থাকে, ফাংশন থেকে তুমি একটা টেবিল তৈরি করবা। সো এটা কি ধরনের টেবিল এটা বলে দেওয়া হবে। ওকে, এরপর হচ্ছে মানে আমরা এক্সাম্পল দেখবো, দেখলে বুঝতে পারবো। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে। সো ড্র দ্য অ্যাক্সেস, আমাকে অ্যাক্সেস গুলোকে ড্র করতে হবে। দেন আমার এখানে পয়েন্ট গুলোকে প্লট করতে হবে। পয়েন্ট কোথা থেকে পাবো, টেবিলের মাঝখান থেকে পয়েন্ট গুলো পাবো। ওকে, সো পয়েন্ট প্লট করতে হবে। সো পয়েন্ট প্লট। তো লাস্টলি কি করব, আমি পয়েন্ট গুলোকে জয়েন করে দিব, জয়েনিং দি পয়েন্টস। সো এটা আমাদের বেসিক কিছু প্রসিডিওর, আমরা এই মানে এভাবে যে কোনো গ্রাফকে আঁকার চেষ্টা করব। ওকে, সো এখন আমরা কি করব, আমরা এক্সাম্পল দেখব। একটা মানে কিভাবে আঁকতে হয় এটা একটা এক্সাম্পল বের করে আমরা গ্রাফ আঁকার চেষ্টা করব। তো আমি ধরো এখান থেকে একটা ফাংশন নেই, ফাংশনটা বলছি এফ অফ এক্স, এটা ইকুয়ালস টু হচ্ছে 3x প্লাস 1, এইটা একটা ফাংশন। তো বলা হচ্ছে এই ফাংশনটার গ্রাফ ড্র করো। তো ফার্স্ট স্টেপ হচ্ছে টেবিল। তো টেবিলের জন্য কি করবা, টেবিলের জন্য এখান থেকে এভাবে তুমি একটা টেবিল ড্র করো, যার তুমি যদি এভাবে হরিজন্টাল ড্র করতে চাও তাহলে এখানে জাস্ট দুইটা রো থাকবে এবং মাল্টিপল কলাম হতে পারে। কলাম হচ্ছে তোমার নিজের উপর ডিপেন্ড করবে তুমি কতগুলো কলাম নিতে চাও। সো আমি হরিজন্টালি আঁকার চেষ্টা করছি। আবার অনেকে সেটাকে ভার্টিক্যালি আঁকতে পারে। ভার্টিক্যালি আঁকলে আসলে আহ যে কলাম সংখ্যা থাকবে, কলাম গুলো হচ্ছে দুইটা হবে, বাকিগুলো তোমার আসলে নিজের মতো ডিপেন্ড করছে। এখন দেখো, আচ্ছা, তো এখানে কি লিখবো, এখানে আমি এক্স লিখবো, এখানে আমি এফ অফ এক্স লিখবো। এখন এক্স হচ্ছে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তো আমি যা ইচ্ছা তাই বসাতে পারি। সো আমি এখানে যা ইচ্ছা তাই বসাবো, তবে আমরা একটু বুদ্ধি করে বসাবো। একদম যাচ্ছে তাই বসালে দেখবা ভালো কোনো মানে ভ্যালু আসতেছে না, তখন আমাদের খুব বেশি একটা সুবিধা হবে না। তো আবার দেখো এই ফাংশনটা কি, ফাংশন হচ্ছে একটা স্ট্রেট লাইন। তো যারা তোমরা 9 10 আছো কিংবা ইন্টারমিডিয়েট আছো, তোমরা তো আসলে আই গেস মোটামুটি সবকিছুই জানো। তো এটা নিয়ে খুব বেশি একটা বলার কিছু নেই, বাট যারা জুনিয়র আছো তাহলে দেখবে যে এটা তো একটা স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন। এখন স্ট্রেট লাইন কিভাবে হয় এটা আমরা বুঝবো, একটু পরেই বুঝবো, দেখবো আমরা। তো এটা হলে তোমরা জানো যে স্ট্রেট লাইন হলে তোমার অল্প কিছু পয়েন্ট নিলেই হয়, ইভেন জাস্ট দুইটা পয়েন্ট নিলেই হয়। ওকে, দুইটা পয়েন্ট নিয়ে কিন্তু আসলে কি বের করা যায়, এভাবে টোটাল একটা গ্রাফ ড্র করা যায়। বাট এখানে আমি 4টা পয়েন্ট নিচ্ছি। সো শুরুতে ধরো আমি 0 নিলাম, শুরুতে হচ্ছে আমি 0 নিব। তো এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন করা যাক, যদি এক্স ইকুয়ালস টু 0 দিই যে কোনো ফাংশনের ক্ষেত্রে, তাহলে আমি কি পাবো, ওয়াই এর ভ্যালু যেটা হবে। তো সেটা যেটা হবে সেটা কিন্তু ইন্টারসেপ্ট হবে। তো এখানে দেখো ইন্টারসেপ্ট কি হবে, ইন্টারসেপ্ট 1। আচ্ছা, ইন্টারসেপ্ট মানে কি জানো ছিল, ইন্টারসেপ্ট মানে ছিল আমার অরিজিন থেকে ওয়াই এক্সিসে উপরে অথবা নিচে কতটুকু দূরত্বে আছে। +1 দ্যাট মিনস উপরের দিকে 1 ইউনিট উপরে আছে। ওকে, আচ্ছা, এখন দেখো এটা 0, এরপর ধর আমি এখানে 1 নিলাম। 1 যদি নিতে চাই, 3 + 1 এটা 4 হয়ে যাবে, এখানে 4 পাচ্ছি। আচ্ছা, তো এখানে একটা কাজ করব, আমাদের তো আসলে শুধুমাত্র পজিটিভ দিক দিলেই হবে না, মানে আমাদের গ্রাফটা শুধুমাত্র পজিটিভ দিকে না, নেগেটিভ দিকেও আছে। তো আমরা -1 নিয়ে চেষ্টা করি। যদি -1 নিতে হয়, -3 হবে, +1 দ্যাট মিনস -2 হয়ে যাবে। ওকে, সো এখানে আমি ধরলো আরেকবার 2 নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে আমি 7 পেয়ে যাব। ওকে, আই গেস ঠিক আছে। তো এই কয়টাই পয়েন্ট হচ্ছে আমার ইনাফ। এরপর কি করব, এরপর হচ্ছে আমাকে অ্যাক্সিস ড্র করব। সো অ্যাক্সিস ড্র করার জন্য আমি অ্যাক্সিসটাকে নিয়ে আসি এখানে। তো এখানে দেখো আমাদের ভ্যালু কি কি আছে, ভ্যালু এক্স এক্সিস পর্যন্ত দেখো আমার কিন্তু হাইস্ট 2 আছে। ওকে, আর ওয়াই মানে পজিটিভ দিকে, নেগেটিভ দিকে হচ্ছে -1 আছে। সো আমি যদি গ্রাফটাকে জাস্ট এই -1 থেকে 2 এর মাঝখানেই রাখতাম তাহলে কিন্তু জিনিসটাকে
মানে আঁকা পসিবল ছিল। ধরো এই যে এখান থেকে আমি এভাবে আনলাম, 2 এর মাঝখানে আনলাম, তারপর এখানে যা যা ডাটা আছে প্রত্যেকটা পয়েন্টই প্লট করা পসিবল হবে। তবে এখানে একটু জিনিস দেখতে হবে, সেটা কি, এখানে ওয়াই এর ভ্যালু কি কি, এই যে এফ অফ এক্স এটা কিন্তু আসলে ওয়াই এর ভ্যালু। ওকে, এটা আসলে ওয়াই এর ভ্যালু। তো এখানে দেখো ওয়াই এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 7। তো 7, এটা কি পজিটিভ 7? হ্যাঁ, পজিটিভ 7। পজিটিভ দিকে 7 আছে? না, 7 নেই। তার মানে এখানে আমাকে 7 করতে হবে। ধরো আমি এই যে 8 পর্যন্ত করলাম, এই পর্যন্ত আনলাম। আর নিচের দিকে আসলে আমার খুব বেশিটা প্রয়োজন নেই, বাট তারপর আমরা রেখে দিব। তো এইখানে দেখো খুব ছোট্ট একটা গ্রাফের মতো এঁকেছি। এইখানে প্রতিটা পয়েন্ট প্লট করা পসিবল, বুঝতে পেরেছি। বাট গ্রাফটা যদি শুধুমাত্র এই পর্যন্ত থাকে তাহলে দেখতে আসলে সুন্দর হবে না। হুম। আর এটা তো আসলে এতটুকু পয়েন্টেই না, এই গ্রাফটা একদম ইনফাইনাইট একটা গ্রাফ। হুম। সো আমরা কি করব, একটু বড় সড়ো করি, মোটামুটি আঁকার চেষ্টা করব। তো আমরা দুই দিক থেকে মোটামুটি টেনে নেই। আর এখান থেকে ওকে, এখন দেখি, এখন আমি জাস্ট পয়েন্ট গুলো প্লট করব। তো পয়েন্ট প্লট করার জন্য আমি বলতে পারি ফার্স্ট অফ অল, জিরো যখন ছিল তখন ওয়ান থাকবে। জিরো যখন ওয়ান, এইখানে পয়েন্টটা হবে। আচ্ছা, এরপর যখন ওয়ান ছিল তখন সেটা 4। ওয়ান, ওয়ানের জন্য 4, মানে এইখানে কোথাও একটা হবে। সো এটা যে খুব বেশি পারফেক্ট একদম ম্যাচ করেছে তেমনটা না, যেহেতু আমি হাতে ড্র করছি। বাট তোমরা আইডিয়াটা বুঝতে পেরেছো। এরপর যখন -1 হয় তখন সেটা -2। -2 মানে নিচে, এই যে দেখো এইখানে কোথাও একটা হবে, এইদিকে একটা পয়েন্ট হবে। অলরেডি দেখো তুমি 3টা পয়েন্ট পেয়েছো, এই 3টা পয়েন্ট যদি জয়েন করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। জাস্ট 2টা পয়েন্ট পেলে তুমি যদি সেটাকে জয়েন করে দিতে তাহলে কিন্তু আসলে একটা কি আঁকা পসিবল হবে, লাইন আঁকা পসিবল হবে। এই জন্যই বললাম যে দেখো তুমি বুঝতে পারছো এটা একটা স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইন আঁকতে হলে তোমাকে অ্যাটলিস্ট 2টা পয়েন্ট লাগবে। তাহলে তুমি অলরেডি জাস্ট 2টা পয়েন্ট নিয়ে কিন্তু একটা গ্রাফ ড্র করে ফেলতে পারো। কেমন গ্রাফ? একটা স্ট্রেট লাইনের গ্রাফ। বাট এটাকে আমরা আরেকটু কাইন্ড অফ একটু সূক্ষ্ম করার জন্য আরো কিছু পয়েন্ট নিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর দেখো টু যখন ছিল, যখন ছিল তখন এটা 7 হলো। সো এটা কাইন্ড অফ এখানে কোথাও একটা হবে। আচ্ছা, সো আমরা মোটামুটি পেয়ে গিয়েছি। এখন যেটা করব, আমরা চলো গ্রাফটা আঁকার চেষ্টা করি। তো এখান থেকে আমি স্টার্ট করছি, লাইনে এখান থেকে আমি স্টার্ট করছি। তো দেখো, আচ্ছা, তো এখানে যেটা হলো, আমি দেখো জাস্ট এই একটা যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট থেকে কিন্তু স্টার্ট করেছিলাম। ওকে, তো এর কারণে হলো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আসলে এটাকে ঠিক মতো টাচ করে। তো এটাকে টাচ করানো লাগবে, চল আমরা টাচ করাই এটা কিছুটা, আমরা কিছুটা রোটেট করার চেষ্টা করি। তো রোটেট করলে দেখবে এমন একটা পয়েন্ট, এই যে দেখো এইটা মোটামুটি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট নেই চলে গিয়েছে। এই যে দেখো প্রায় প্রত্যেকটা পয়েন্ট নেই টাচ করে গিয়েছে। সো যেটা তুমি এক্সট্রা দেখতে পাচ্ছ, জাস্ট এটা হাতে আঁকার জন্য খুব বেশি এটা পারফেক্ট হয়নি। তো এখান থেকে তাহলে বুঝতে পারলে যে ফার্স্ট অফ অল তুমি একটা ফাংশনের গ্রাফ আঁকতে পারলে। তো এই লাইনটা কি এখানে ফিক্সড না, এটা কিন্তু আসলে ইনফাইনাইট পর্যন্ত আছে, ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। সো এটা একটা গ্রাফ। তাহলে এখানে কি হলো, ফার্স্ট অফ অল আমি পয়েন্ট গুলো প্লট করলাম, এরপর জয়েন করলাম। এর আগে আমি কি করেছিলাম, অ্যাক্সিস ড্র করেছি, এবং সবার আগে আমি টেবিলটাকে ড্র করেছি। সো আই গেস তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা গ্রাফ ড্র করতে হবে। এখন দেখো যে প্রপার্টিস অফ গ্রাফ। ওকে, সো প্রপার্টিস অফ গ্রাফ এটা বলতে গেলে আমি শুরুতে কিছু প্রপার্টিস লিখি তোমাদের জন্য। ধরো মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস যেটা, সেটা হচ্ছে এটা কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, এই ধরনের কিছু কথাবার্তা বলা হবে। সো ইনক্রিজিং অর ডিক্রিজিং, এটা একটা প্রপার্টিস। সো একটা গ্রাফ দেখে তোমাকে বলতে হবে এই গ্রাফটি কি আসলে ইনক্রিজ করছে, এই গ্রাফটি কি আসলে ডিক্রিজ করছে, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এরপর দেখো টার্নিং পয়েন্ট সম্পর্কে জানতে হবে। টার্নিং পয়েন্টস, সো টার্নিং পয়েন্টস কি এটা একটু দেখবো আমরা। সো ইজিলি যদি বলতে চাই, ধরো একটা গ্রাফের কোনো একটা পয়েন্টে গিয়ে গ্রাফটা ইনক্রিজিং ছিল, হঠাৎ করে ডিক্রিজিং হয়ে গেল ওই পয়েন্টের পরে, বা ডিক্রিজিং ছিল ওই পয়েন্টের পরে ইনক্রিজিং হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো আর কি হতে পারে, সিমমেট্রি। সিমমেট্রি, সো সিমমেট্রি একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস। সিমমেট্রি পাশাপাশি তুমি অ্যাসিম্পটোটস এটাও চলে আসবে। ওকে, অ্যাসিম্পটোটস,
সো এরপর আরো কিছু প্রপার্টিস আছে, ধরো পিরিওডিসিটি, এটা বলতে পারি। পিরিওডিসিটি অর্থাৎ একটা নির্দিষ্ট ভ্যারিয়েবল মান পরপর বা নির্দিষ্ট মান পরপর জিনিসটা রিপিট করবে, এই ধরনের কিছু একটা, এটাকে পেরিওডিসিটি বলতে পারি। তো পেরিওডিসিটি এটা সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? আমাদের যে ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো থাকে সেখানে দেখা যায়। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখানে চলো আমরা এখন বোঝার চেষ্টা করি। তো তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে স্লোপ, স্লোপ নিয়ে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব। তো আগে চলো আমরা স্লোপটা বোঝার চেষ্টা করি। তো স্লোপ বোঝার জন্য দেখো আমি এখানে একটা কি এঁকেছি। আচ্ছা, আমি কিন্তু মানে স্লোপটা বোঝানোর পরে প্রপার্টিস গুলোকে আমি আবার ব্যাক করব, তখন তুমি সবগুলো বুঝতে পারবে। ওকে, তো এখন দেখো এ এটা একটা গ্রাফ। ওকে, এ একটা গ্রাফ। তো অলরেডি যা যা শিখেছি এখান থেকে আমি এটা বলতে পারি যে এটা হচ্ছে আমার কি ইন্টারসেপ্ট। সো ইন্টারসেপ্ট, এটা ইকুয়ালস টু হচ্ছে 1। আচ্ছা, তো ইন্টারসেপ্টটাকে আমরা আসলে প্রকাশ করি সি দ্বারা। ওকে, জাস্ট সি দ্বারা এটাকে প্রকাশ করি। তাহলে আমি এরপর থেকে ইন্টারসেপ্ট বলবো হয়তো বাট লিখে ফেলবো সি ইকুয়ালস টু 1, যাতে জিনিসটা একটু সহজ হয়। আচ্ছা ঠিক আছে। তো এইটা অলরেডি আমি এই তথ্যটা পেয়েছি। ওকে, এখান থেকে আমি এটা বলতে পারি ওর একটা নির্দিষ্ট স্লোপ আছে। আচ্ছা ঠিক আছে। বা আমি যদি নর্মালি বলি যে এখানে যে ফাংশনটা হবে এটা তো কোনো একটা ফাংশনের একটা গ্রাফ, তাই না? তো এখানে যে ফাংশনটা হবে সেই ফাংশনটার তো মানে এখানে কোনো একটা এক্সপ্রেশন থাকবে, তাই না? এবং এক্সপ্রেশনে তুমি কোনো কিছু আইডিয়া করতে পারছো কিনা, এটা ফার্স্ট অফ অল আমার মানে ফার্স্ট কোয়েশ্চেন ছিল। তোমাদের জন্য একটু হিন্ট দিতে পারি। যেমন শুরুতে যখন এফ অফ এক্স ইকুয়ালস টু 3x প্লাস 1 নিয়েছিলাম, তখন আমার যে ইন্টারসেপ্ট ছিল সেটা 1 ছিল। ইন্টারসেপ্ট 1 ছিল। আচ্ছা, আমি যখন এফ অফ এক্স ইকুয়ালস টু 5x প্লাস 3 নিয়েছিলাম, তখন ইন্টারসেপ্টটা ছিল 3। আমি যখন নিয়েছিলাম 5x মাইনাস 3, তখন ইন্টারসেপ্ট ছিল -3। তো আই গেস তুমি এখান থেকে এই কথাগুলো বলার পরে একটা আইডিয়া করতে পারছো যে এখানে এখানে তো কিছু একটা থাকবে, যেটাতে এক্স থাকবে। এরপরে যে জিনিসটা থাকবে যেটাতে এক্স ছাড়া, সেখানে একটা +1 থাকবে। -1 হবে না, কারণ ইন্টারসেপ্ট +1, এই জন্য এখানে +1ই থাকবে। তো এখানে কিছু না কিছু একটা আছে, সেটার সাথে একটা এক্স আছে। ওকে, তো আমি এখান থেকে একটা আইডিয়া বলতে পারি এটা একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন যদি হয় তাহলে সবসময় এক্স এর যে পাওয়ার, দ্যাট মিনস ওর যে এক্সপোনেন্ট, ওকে, এক্স এর যে এক্সপোনেন্ট সূচক, সেটা অল টাইম 1 হবে। ওকে, সেটা অল টাইম 1 হবে। সো এক্স এর সূচক যদি 1 হয় তাহলে আমি এখানে একটা স্ট্রেট লাইন পাবো। ওকে, এতটুকু আমরা বুঝতে পেরেছি। তো এখান থেকে আমি তাহলে এক্স যে হবে সেটা বুঝতে পারছি। এক্স এর পাশে কিছু না কিছুটা থাকবে। এখন সেই কিছুটা কি সেটা আমরা জানি না। তো এইটাকে আমি এম দ্বারা লিখছি। ওকে, তাহলে এই ফাংশনের বা যে কোনো একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে, ওকে, আমি সব ফাংশন একসাথে বলতে পারি না। যে কোনো একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে যদি লিখতে চাই, একটা স্ট্রেট লাইন এখানে ইকুয়েশনটা কিভাবে লেখা যাবে, যে কোনো স্ট্রেট লাইনের ক্ষেত্রে, যে কোনো ফাংশন না কিন্তু যে কোনো স্ট্রেট লাইনের ক্ষেত্রে ইকুয়েশন কি লিখতে পারবে, এম এক্স প্লাস সি। ওকে, যেখানে এক্স হচ্ছে কি আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং সি হচ্ছে আমার ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট। এবং এই ফাংশনের ক্ষেত্রে আমরা এটা জেনেছি এম এক্স প্লাস 1। এখন আমার টার্গেট এমটাকে বের করা। ওকে, তো এখন এই এম বের করার জন্য আমাকে এখন কি জানতে হবে, স্লোপ জানতে হবে। আচ্ছা, তো এখানে বলে দিই এই এমটা হচ্ছে অ্যাকচুয়ালি স্লোপ, এমটা হচ্ছে অ্যাকচুয়ালি স্লোপ। তো এখন স্লোপটা বের করতে হবে। স্লোপের ডিফাইন কিভাবে আমরা ডিফাইন করি। ওকে, তো এটাকে ডিফাইন করা হয় কোন একটা গ্রাফিক ক্ষেত্রে আমি যে কোনো ধরো দুইটা পয়েন্ট নিলাম। এখন এই ক্ষেত্রে আমি কোন দুইটা পয়েন্ট নিচ্ছি, ধরো এই পয়েন্টটাকে নিচ্ছি আর এই পয়েন্টটাকে নিচ্ছি। সো এই দুইটা পয়েন্টের জন্য রেসপেক্টিভ আমি দেখেছিলাম একটা পয়েন্টের অনেকগুলো নিজস্ব কিছু আইডেন্টিটি থাকে, মানে ওর কিছু পরিচয় থাকে, বা আরেকভাবে বলতে গেলে ওর কিছু তথ্য থাকে, ইনফরমেশন থাকে। সো ইনফরমেশন গুলোকে আমরা কোঅর্ডিনেট বলি। তো এখানে ওর তো কোঅর্ডিনেট আছে, ওর কোঅর্ডিনেটটা কি? আমি যদি কার্টেশিয়ানে লিখতে চাই, কার্টেশিয়ান সিস্টেমে যদি লিখতে চাই, তাহলে দেখো ওর কোঅর্ডিনেট হচ্ছে 1, আগে এক্স, এক্স এর ভ্যালু কত, সরি এক্স এর ভ্যালু হচ্ছে 0, এক্স এর ভ্যালু হচ্ছে 0, ওয়াই এর ভ্যালু কত 1। আচ্ছা, এখানে এক্স এর ভ্যালু কত -1, ওয়াই এর ভ্যালু কত 0। এই তো দেখো আমি এখানে ওর দুইটা কোঅর্ডিনেট পেয়ে গেছে। তো এখন এটা হয় যেটা বাই ডেফিনেশন আমরা এভাবে ধরে নিই যে স্লোপের ক্ষেত্রে ওদের যে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট গুলো থাকে, তাদের যে ডিফারেন্স, দ্যাট মিনস ওয়াই, আমি একটাকে ওয়াই 1 ধরলাম, একটাকে ওয়াই 2 ধরলাম। তো ওর জন্য আবার x1 থাকবে। x1টাকে আমি নিচে লিখি, x1
ওর জন্য আবার x2 থাকবে। তো ওদের যে ডিফারেন্স, ওকে, ওদের যে ডিফারেন্স এইটার, ধরো এদের যে রেশিও, ওকে, ওদের ডিফারেন্সের যে রেশিও সেটাকে আমরা স্লোপ বলছি। আচ্ছা, তো আমি যদি শুধুমাত্র এখানে ডিফারেন্স নেই তাহলে দেখবো এখানে একটা ঝামেলা হয়ে যায়। ঝামেলা কি? ডিফারেন্স মানে হচ্ছে বড় থেকে ছোট। সো এমন হতে পারে, এখানে দেখো যে -1 এটা হচ্ছে 0 থেকে ছোট, ওকে। বা ধরো আমি এভাবে বলি যে y1 y2 থেকে ছোট হলো, বাট এইটা ক্ষেত্রে যেটা হলো যে x2 x1 থেকে ছোট, ওকে। তো তাহলে আমি কিন্তু নর্মালি যদি ডিফারেন্স নেই অল টাইম পজিটিভ আসবে। বাট আমি যদি এইভাবে লিখতাম যে y1 y1 মাইনাস y2 বাই হচ্ছে x1 মাইনাস x2, এই ধরে কিছু লিখতাম, বা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এমন কিছু লিখতাম, তখন কিন্তু আসলে সব ক্ষেত্রে পজিটিভ হতো না। কোনো ক্ষেত্রে পজিটিভ পাওয়া যেত, কোনো ক্ষেত্রে নেগেটিভ পাওয়া যেত। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এটা কি ইম্পর্টেন্স আছে? হ্যাঁ, এটার কিন্তু ইম্পর্টেন্স আছে। তো তাহলে আমি এটাকে ডিফারেন্স না বলে কি বলবো? তো এটাকে ডিফারেন্স না বলে আমরা কি বলবো? আমরা বলবো এটাকে চেঞ্জ। ওকে, চেঞ্জ এটা কিভাবে ডিনোট করা হয়? চেঞ্জটাকে আমাদের গ্রিক লেটার আছে ডেল্টা, এই ডেল্টার দ্বারা আমরা এটাকে মোস্ট অফ দি কেসেস আমরা এটাকে প্রকাশ করি। তাহলে আমি এখানে এভাবে লিখবো না, আমি কিভাবে লিখবো? আমি এভাবে লিখবো যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা লেখার চেষ্টা করবো। আচ্ছা, এখন এই যে ডেল ওয়াই, এটা কি y1 মাইনাস y2 আর y2 মাইনাস y1, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। তো এখানে 1 আর 2 এটা অ্যাকচুয়ালি মানে মেইন ফ্যাক্টর না। আমরা যখন চেঞ্জ বলি, ধরো চেঞ্জ অফ সামথিং, তো সামথিংটাকে আমি ওয়াই ধরছি, তাহলে ওয়াই এর যে ফাইনাল হবে মাইনাস ওয়াই ইনিশিয়াল, এটা, ওকে। ওয়াই এর ফাইনাল মাইনাস ওয়াই এর ইনিশিয়াল মানে হচ্ছে এটা যদি এইভাবে আমি টাইমের রেসপেক্টে করতাম, যে টাইমের কথা চিন্তা করছি, আমি টাইম ইকুয়ালস টু জিরো থেকে, টি ইকুয়ালস টু জিরো থেকে টি ইকুয়ালস টু ওয়ান, এর পরে আমি ধরো ওদের যে ডিসপ্লেসমেন্ট আছে সেটা মেজার করার চেষ্টা করছি। সো টি ইকুয়ালস টু যখন জিরো ছিল তখন তার ডিসপ্লেসমেন্ট ছিল হচ্ছে 5 মিটার, মানে অলরেডি যখন আমি টাইম কাউন্ট করা শুরু করেছি তখন সে 5 মিটারে আছে। আবার টি ইকুয়ালস টু ধরো ওয়ান ধরলাম, তখন তার ডিসপ্লেসমেন্ট হয়ে গেল 9 মিটার। আচ্ছা, এখন যদি বলি ওদের যে ডিসপ্লেসমেন্ট, এদের চেঞ্জ কত, চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ডেল এস, এটা মানে কত, তখন আমাকে বলতে হবে টি ওয়ান, মানে টি1 বলতে সরি, যখন 1 সেকেন্ড ছিল তখন মাইনাস আমার আগে কি ছিল, জিরো। সো এই যে ফাইনাল ইনিশিয়াল, এটা ভালো মতো বোঝা যায় যদি সেটা কি হয়, টাইমের রেসপেক্টে কোনো কিছু থাকে। যেমন এখানে টাইমের রেসপেক্টে আছে, তো টাইমের রেসপেক্টে হলে আমি টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল এটা লিখবো। দ্যাট মিনস এখানে 9 - 5 4 চলে আসবে, 4 মিটার। বুঝতে পেরেছি? আচ্ছা, তো এইটা ক্ষেত্রে কি দেখো, 1 বা 2 এই এই কথাগুলো নর্মালি আমরা আসলে ওয়াই এফ মাইনাস ওয়াই আই এটা লিখি, পাশাপাশি আমরা অনেক ক্ষেত্রে y1 - y2 এগুলো দিই। এখন দেখো এটা আসলে মানে কাইন্ড অফ খুবই বেসিক বিষয়, বুঝছো? আর এখানে কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই, কিছু নাই। বাট তোমরা যখন কোনোগুলো বই পড়বে, আর তোমরা তো আসলে আমি যতই কোর্স করাই, তোমাদের মেনলি শিখতে হবে সেটা হচ্ছে তোমাদের নিজের বই টই পড়ে থেকে সেখানে শিখতে হবে বা সলিউশন দেখে শিখতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি y1 - y2 y f - y i এই বিষয়গুলো শুরুতে যদি না বুঝতে পারো, তোমাদের আসলে বইগুলো বুঝতে বুঝতে একটু সময় লাগবে। একটা টাইমে গিয়ে তুমি নিজে ঠিকই বুঝে উঠতে পারবে। বাট এই বিষয়গুলো যদি শুরু থেকে ক্লিয়ার রাখো, তাহলে তুমি খুব দ্রুত আরো স্মুথলি যে বিষয়গুলোকে ধরতে পারবে। ওকে, এখন দেখো এটাকে আমি y2 - y1 এভাবে আমরা নর্মালি লিখি ডেল ওয়াই এর ক্ষেত্রে। বাট এইটা ক্ষেত্রে দেখো, তুমি যদি এখান থেকে স্টার্ট করো, এখান থেকে এখানে যাওয়া বা এখান থেকে এখানে যাওয়া, আমি যেহেতু স্লোপটাকে ডিফাইন করছি, স্লোপ হচ্ছে টোটাল কার্ভের ক্ষেত্রে সেম, টোটাল লাইনটার ক্ষেত্রে কিন্তু আসলে স্লোপটা সেম। তাহলে এখানে y1 - y2 বা y2 - y1 যেটাই দেই, এটা কোনো রকম ভাবে কি করছে না, কোনো রকম ইফেক্ট ফেলছে না। আগে যদি আমি ডিফারেন্স দিতাম তখন কিন্তু আসলে জিনিসটাকে ইফেক্ট ফেলছিল, বাট এখন ফেলছে না। এটা একটা ম্যাথমেটিক্যাল প্রুফ। কি প্রুফ? কি প্রুফ হচ্ছে, তুমি দেখো এখান থেকে জাস্ট মাইনাস থেকে কমন নাও, মাইনাস কমন নিলে এখানে কি হবে, y2 - y1 হবে। আচ্ছা, বাট নিচে থেকে তোমাকে মাইনাসটা কমন নিতে হবে, মাইনাসটা কমন নাও, তাহলে x2 - x1 হয়ে গেল। এখন দেখো মাইনাস আর মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, তখন এটা চলে আসবে জাস্ট। ওকে, মানে এটা জাস্ট খুবই একদম বেসিক, যারা হচ্ছে ক্লাস 7 বা 6 পড়তেছো তোমাদের জন্য বিষয়গুলো, বা তোমরা যদি বড় হয়ে থাকো দেখেছো, সমস্যা কি, জাস্ট বিষয়গুলোকে জেনে রাখা। তাহলে আমি একটা যে স্লোপটাকে আমি তাহলে কিভাবে ডিফাইন করছি, স্লোপকে কিভাবে এক্সপ্রেস করে আমরা এম দ্বারা লিখি, এম কে আমরা বলছি ডেল ওয়াই বাই ডেল এক্স। ওকে,
ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা আমরা বলবো। আচ্ছা, তো এটা ক্ষেত্রে কি ডেল ওয়াই আমি লিখবো, ডেল ওয়াই হচ্ছে আমি এটা যদি ধরি, এটার ওয়ান ধরলাম, ওকে, ওয়ান ওয়াই ছিল। এখন তাহলে এটা কি জিরো ধরতে হবে, ওয়ান মাইনাস জিরো, এটা লিখলাম। এখন দেখো এটার ক্ষেত্রে আমি শুরুতে কি ধরেছিলাম, ওয়ান ধরেছিলাম, কার ওয়ান, এই পয়েন্টের প্রথম ওয়াই ধরেছিলাম, তাহলে এই পয়েন্টের এক্সটা লিখতে হবে, এই পয়েন্টের এক্স এখানে জিরো। আবার এখানে কি লিখতে হবে, আমি এই পয়েন্টের জিরো লিখেছি এখানে, সো এই পয়েন্টে মাইনাস ওয়ানটা এখানে লিখতে হবে, মাইনাস হবে, আর এখানে একটা মাইনাস ওয়ান হবে। সো আলটিমেটলি মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, নিচে হয়ে যাবে জাস্ট ওয়ান, উপরে হয়ে যাবে জাস্ট ওয়ান। সো ওয়ান বাই ওয়ান আলটিমেটলি এম ইকুয়ালস টু হচ্ছে ওয়ান হয়ে গেল। তো এম এর ভ্যালু যদি ওয়ান হয়ে যায়, তাহলে তুমি এখানে যে ফাংশনটা পাচ্ছ, সেই ফাংশনটা কি হবে, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। সো এই যে দেখো এই ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। আর স্লোপটা কি মানে ছিল, স্লোপটা হচ্ছে এইটাই, যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে আমি স্লোপ বলছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আম, আর কি হতে পারে, স্লোপটাকে আরেকভাবে আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রির মাধ্যমে। তো তোমরা এখন হয়তো বা ট্রিগোনোমেট্রি যারা যারা জানো, মোস্ট অফ মানে প্রায় অনেকেই জানো, যারা যারা জানো না তাদের জন্য একটু হালকা করে বলে দিই। ধরো এখানে বেসিক ছয়টা ফাংশন থাকে, হ্যাঁ আমরা একটা ফাংশনে বলছি, সেটা হচ্ছে সাইন থেটা, কস থেটা, বা আমরা শর্টলি বলি, একটা হচ্ছে সাইন, কোসাইন, টেনজেন্ট, কোটেনজেন্ট, হ্যাঁ, সেকেন্ড, কোসেকেন্ড, এগুলো হয়। আচ্ছা, তো এখানে মেইনলি আমরা তিনটা নিয়েই বেশি মানে বলার থাকি, তিনটা আমাদের মেইন, জাস্ট এদের যে রেসিপ্রোকাল সেটা করলেই বাকি তিনটা পেয়ে যাব। তো আমি এখানে একটু শর্টলি লিখে ফেলি, সাইন থেটা, এটা একটা কিছু বোঝায়, কস থেটা, এই যে কোসে মানে কোসাইন, এটাকে আমরা শর্টলি কস লিখি। আর এখানে থেটাটা বলতে হয়, থেটা মানে হচ্ছে কোণ, আমরা এফ অফ এক্স যেমন লিখছিলাম এখানে এভাবেই সাইন অফ থেটা এই টাইপের বলতে পারো। আর এখানে হচ্ছে ট্যান থেটা। আচ্ছা, আবার আম, এদের যে উল্টা হয় মানে রেসিপ্রোকাল যেটা, সেটা এখানে আমি যদি লিখে দিচ্ছি উপরে, ধরো উপরে লিখলাম, সাইনের জন্য পাবো আমরা কোসেক, কোসেক থেটা, এটা মানে হচ্ছে ওয়ান বাই সাইন থেটা, ওয়ান বাই সাইন থেটা, নট ইকুয়ালস টু সাইন ইনভার্স থেটা। ওকে, সো তোমাদের মনে হতে পারে যে ইনভার্স, এই যে সাইন ইনভার্স থিটা, এটা সেম, এটা আসলে সেম না, যেমন আমরা ফাংশন ক্ষেত্রে বলেছিলাম এফ অফ ইনভার্স, হ্যাঁ, এক্স, এটা একটা ইনভার্স ফাংশন, বাট এটা মানে কিন্তু আসলে এটা না যে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এফ অফ এক্স, এটা মানে না। বাট আমি যদি এক্স ইনভার্স ওয়ান বলি, তাহলে এটা কিন্তু আসলে ওয়ান বাই এক্স, কারণ এক্স অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবল, এটা কোনো ফাংশন না। বুঝতে পেরেছি? আচ্ছা, বা এমন যদি দেওয়া হতো এফ অফ এক্স হোল, এভাবে একটা ব্র্যাকেট দিয়ে তুমি যদি উপরে ইনভার্স ওয়ান দাও, তাহলে বুঝবে যে ওয়ান বাই এফ অফ এক্স। বাট তুমি এই ভ্যারিয়েবল লেখার আগে আর এখানে যে ফাংশনটা বোঝাচ্ছে, সেই ফাংশনের নামের পরে এই জায়গায় তুমি যদি লেখার চেষ্টা করো, তাহলে সেটা আসলে ইনভার্স ফাংশন বোঝাবে। ওকে, তো এখানে তোমাদের যে ভুলগুলো হতে পারে, হালকা পাতলা আমি তোমাকে বলেও দিলাম। তো এটা কোসেক থেটা, আর এটা হবে সেক থেটা। সেক থেটা কার জন্য, সেক থেটা হচ্ছে ওয়ান বাই কস থেটা, এটার জন্য। আর এটা হচ্ছে কট থেটা, কট থেটা কার জন্য, ওয়ান বাই টেন থেটা, এটার জন্য। সো এখানে সাইন কস ট্যান এগুলো কিভাবে আমরা ডিফাইন করব, এটা ডিফাইন করব একটা ট্রাইঙ্গেল দিয়ে। ট্রাইঙ্গেলটা কেমন ট্রাইঙ্গেল হবে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হবে। সো রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, এখান থেকে আমি যে কোনো ট্রাইঙ্গেলকে আমি থেটা ধরে নিব, ধরলাম এই অ্যাঙ্গেলটাকে থেটা ধরে নিচ্ছি। যখন আমি থেটা ধরছি, তো এইটার রেসপেক্টে আমি চিন্তা করব, তো এইটার রেসপেক্টে তুমি যদি এখানে দাঁড়াও, এখানে তোমার অপোজিট সাইড কোনটা হবে, এইটা, এটা তোমার অপোজিট সাইড হবে, এটাকে অপোজিট সাইড বলবা। আচ্ছা, এখানে দাঁড়িয়ে তোমার অ্যাডজাসেন্ট সাইড কোনটা, অ্যাডজাসেন্ট সাইড দুইটা, একটা এটা হতে পারে আর একটা এইটা হতে পারে। এখন এই যে সাইডটা মানে এই যে সাইডটা আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি এর অপোজিট। ওকে, আর এইটাকে, এটা হচ্ছে এই যে এখানে যে অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল অপোজিট। এখন দেখো রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের ক্ষেত্রে 90 ডিগ্রি এটা কিন্তু অল টাইম ফিক্স থাকে, এই অ্যাঙ্গেলটা কিন্তু আসলে চেঞ্জ হতে পারে, এই থিটা এটাও কিন্তু চেঞ্জ হতে পারে। আচ্ছা, তার মানে এই যে অ্যাডজাসেন্ট সাইড, এই যে এইটা অ্যাডজেন্ট সাইড, সেটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে। এটা ক্ষেত্রে এই যে হাইপোটেনাস, এটাও আসলে ডিপেন্ড করছে যে অপোজিট সাইড আর যে সাইড আছে সেটার উপরে। ওকে, বাট যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট সাইড এটা অল টাইম থাকবে, এবং সেটা ফিক্সড কোন ট্রায়াঙ্গেলের জন্য থাকছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো সেই জন্য আমরা এই যে সাইডটা, এই সাইডটার নাম দিয়ে একটা আলাদা করে হাইপোটেনাস বলি। তো আমি শর্টে হাইপ লিখছি, তো এটাকে আমি হাইপোটেনাস বলছি। আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, এই যে দেখো অ্যাডজাসেন্ট সাইড, তো হাইপোটেনাস, অ্যাডজাসেন্ট সাইড, এগুলো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা সাইন থিটা কস থিটাকে ডিফাইন করব। এটা হচ্ছে ডিফাইন করা, আমি নিজের মতো করে সেট করে নিচ্ছি, ধরে নাও। তো সাইন থিটা, এটা কি, সাইন থিটা মানে হচ্ছে অপোজিট সাইড বাই হাইপোটেনাস। কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস। আর ট্যান থিটা এটা মানে হচ্ছে আমার অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড। ওকে, অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড।
এখন দেখো আমরা কি করি এটাকে বোঝানোর জন্য, এই যে আমরা স্লোপের সাথে কানেক্ট করার চেষ্টা করছি। স্লোপ মানে কি ডেল ওয়াই বাই ডেল এক্স। ওকে, সো ডেল ওয়াই ডেল এক্স এটা আনার জন্য আমাকে এখানে অবশ্যই কি করতে হবে, একটা রাইট অ্যাঙ্গেল ড্র করতে হবে। তো ডেল ওয়াই ডেল এক্স এটা দুইটা পয়েন্টের জন্য হবে। কোন দুইটা পয়েন্ট, এখানে আমি গ্রিন কালার দিয়েছি। এখন তোমার প্রশ্ন হতে পারে এখানে কি এই দুইটা পয়েন্টই নিতে হবে? না, এই দুটো পয়েন্ট না, তুমি যে কোনো দুটো পয়েন্ট নিতে পারো। তুমি ধরো এখানে একটা পয়েন্ট নিয়েছো, এখানে একটা পয়েন্ট নিয়েছো, এটা নিতে পারো। বা মাঝখানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিতে পারো। যে কোনো হয় দুইটা পয়েন্ট, তুমি এই দুইটা পয়েন্ট নিতে পারো, এই দুইটা পয়েন্ট নিতে পারো, এই দুইটা পয়েন্ট নিতে পারো। মানে তোমার র্যান্ডমলি জাস্ট এই লাইনের উপর যে কোনো দুটো পয়েন্ট নিলেই হলো। তো আমরা এখানে জাস্ট বোঝানোর জন্য এই দুটো পয়েন্ট নিয়ে কাজ করছি। ওকে, এই দুটো পয়েন্ট যদি হয়, তো এই দুটো পয়েন্ট থেকে আমরা এই অ্যাক্সিস বরাবর একটা ভার্টিক্যাল লাইন, আমরা একটা কি হরিজন্টাল লাইন ড্র করবো, তাহলে দেখবো আলটিমেটলি এখানে একটা কি হয়ে যাবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র হবে। তো এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি। এখান থেকে এই পর্যন্ত নিলাম, আর এখান থেকে এই পর্যন্ত নিলাম। এই যে দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকা হয়ে গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই যেটা, এটা কি ছিল, এটা হচ্ছে আলটিমেটলি, এটা হচ্ছে সেই তোমার ডেল এক্স, সরি ডেল ওয়াই। এটা কি, এটা হচ্ছে ডেল এক্স। মানে এই সাইডটা হচ্ছে ডেল এক্স, এই সাইডটা হচ্ছে ডেল ওয়াই। ওকে, আচ্ছা। এখন আমি অ্যাঙ্গেল ধরবো। অ্যাঙ্গেল কোনটাকে ধরতে পারি? অ্যাঙ্গেল দেখো রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা আসলে ধরার কিছু নেই কারণ সব ক্ষেত্রে সেম হবে। ওকে, তাহলে অ্যাঙ্গেল এইটা অথবা এইটা, এখানে কোন একটা ধরতে হবে। এখন তুমি যদি এইটা ধরো, আম, এই যে এই ক্ষেত্রে তুমি এইটা ধরতে পারো। ওকে, এটা ধরতে পারো, আর এটা হচ্ছে এইটা ধরতে পারো। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা সবসময় এক্স এক্সিস কে আমাদের যেই, আমরা বললাম না আমরা কোনো কিছু একটা মানে একটা রেসপেক্টে কোনো কিছু কাজ করি, কোনোটাকে ফ্রেম অফ রেফারেন্স ধরি। তো আমাদের নর্মালি ফ্রেম অফ রেফারেন্স এইটা ক্ষেত্রে অরিজিন। ওকে, আচ্ছা। আর এই ধরনের অ্যাঙ্গেল নেওয়ার জন্য আমাদের একটা লাইন প্রয়োজন হয়, লাইনটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস। তো আমরা কি করি, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টেই নেওয়ার চেষ্টা করি, এবং সেটা কি হয়ে যায়, আমরা এই ডিরেকশনে যাই। এই ডিরেকশনটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যাব। অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা হবে থিটা, সেটার রেসপেক্টে কাজ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা। এখন দেখো থিটা জানো, তুমি এখানে ডেল ওয়াই জানো, ডেল এক্স জানো। থিটার রেসপেক্টে ডেল ওয়াই আর ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স যদি বলি, তাহলে আলটিমেটলি কিন্তু আসলে ট্যান থিটাকে স্যাটিসফাই করে। এই জন্য আমরা বলি যে স্লোপ যেটা হবে, স্লোপ এটা যেমন এটা যেমন ডেল ওয়াই বাই ডেল এক্স, পাশাপাশি এটা আসলে ট্যান থিটা, এটাকেও এমনটাও বলতে হবে। তোমরা তাহলে বুঝতে পেরেছো যে স্লোপ জিনিসটা কি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা চলে যাব ইনক্রিজিং বা ডিক্রিজিং এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। তো ইনক্রিজিং বা ডিক্রিজিং এটা বোঝানোর জন্য আমি আগে কিছু এক্সাম্পল দেখি, আমাদের এক্সাম্পল গ্রাফ আছে। ওকে, হ্যাঁ, ধরো এই দুইটা গ্রাফ নিয়ে এটা দেখার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল, আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা বাকি আছে স্লোপের জন্য। সেটা কি, স্লোপ যেমন এইগুলোকে ডিফাইন করছে, পাশাপাশি স্লোপের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্লোপ কোন একটা পয়েন্টের টেনজেন্ট। এই যে দেখো টেনজেন্ট থিটা বলছিলাম। সো টেনজেন্ট জিনিসটা কিভাবে আসে, এটা তো একটা স্ট্রেট লাইন। আমি যদি একটা স্ট্রেট লাইন না ধরে আমি অন্যরকম একটা ধরো একটা কার্ভ ড্র করি, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস। তো এখানে একটা আমি কার্ভ ড্র করার চেষ্টা করি, ধরো এটা একটা কার্ভ। তো এখন কথা হচ্ছে, যখন স্ট্রেট লাইন ছিল, স্ট্রেট লাইনের উপর তুমি যে কোনো দুটো পয়েন্ট নিয়েছো, বাট কার্ভের উপর তুমি এখানে একটা পয়েন্ট নাও তো, এখানে একটা পয়েন্ট নিবা, এখানে একটা পয়েন্ট নিবা। এখন এই দুটো পয়েন্ট নিয়ে তুমি যদি কাজ করতে চাও, তাহলে আলটিমেটলি তোমার যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে এমন এমন এই যে এখানে, আর এই যে এখানে। সো দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মাঝখানে এই যে হাইপোটেনাস আর কার্ভ, এটা কিন্তু আসলে মিট করছে না, মানে সেম হচ্ছে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ আমার ক্রাইটেরিয়া, যে আমাকে যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতেই হয় যেটা স্লোপের জন্য, তাহলে অবশ্যই হাইপোটেনাস আর যে কার্ভ আছে সেটাকে একদম লাই করবে, একদম সেম লাইন থাকবে। বাট এখানে সেম হচ্ছে না, তো এটা নেওয়া যাবে না। তো এটার সলিউশন করার জন্য আমরা কি করলাম, আমরা এই দুইটা পয়েন্টকে খুব কাছাকাছি নেওয়ার চেষ্টা করি। ধরো এই পয়েন্টটাকে আমি এখানে নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম। সো এখন দেখো আঁকার চেষ্টা করো, মোটামুটি এখানে কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ড্র করা গিয়েছে, যদিও খুব ছোট, বাট ড্র করা গিয়েছে, যেটার হাইপোটেনাস প্রায় বলা যায় যে গ্রাফের সাথে সেম হয়ে গিয়েছে। আমি এটা যদি আরো ছোট করার চেষ্টা করি, তাহলে দেখবো আরো বেশি এটা সূক্ষ্ম হবে, আরো মিলে যাবে। তো আমি যত ছোট করব ট্রায়াঙ্গেলটাকে, তত বেশি জিনিসটাকে মিলে যাবে। হ্যাঁ, তো মিলতে 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 এমন একটা হবে যে জাস্ট এই দুইটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট,
দূর, এখানে দেখো আমি দুইবার ক্লিক করেছি, দুইটা পয়েন্ট হয়েছে, বাট দূর থেকে দেখে কিন্তু আসলে একটা পয়েন্টই মনে হচ্ছে। তো আলটিমেটলি এই জিনিসটাই হয়, ঘুরে ফিরে একটা পয়েন্টে চলে আসে। সো একটা পয়েন্টে তাহলে আমি যেই আমার যে স্লোপটা হাইপোটেনাসটা হবে, হাইপোটেনাসের যে লাইনটা হবে, সেটা আলটিমেটলি জাস্ট কাইন্ড অফ টাচ করে চলে যাবে। যদি দুইটা পয়েন্ট হতো ইন্টারসেক্ট করে চলে যেত, বাট একটা পয়েন্টের জন্য সেটা টাচ করে চলে যাবে। সো এই যে টাচ করে চলে গেল, এইটাই তাহলে আলটিমেটলি তার স্লোপ। হুম। আচ্ছা, আবার বলি, এটাই তো আসলে তার স্লোপ লাইন, টেনজেন্ট, এবং এই টেনজেন্টের যে স্লোপ, এটা আসলে এই পয়েন্টের জন্য এই গ্রাফের স্লোপ। ওকে। সো আমি যদি পয়েন্ট এটা এখানে দিই, দেখো এখানে একটা পয়েন্ট দিই, এই পয়েন্টে কিন্তু আসলে স্লোপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে। টেনজেন্ট এটাও চেঞ্জ হচ্ছে, এবং টেনজেন্ট চেঞ্জ হওয়ার কারণে স্লোপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তো আবার বলি, এই লাইনটা আমি হয়তো মাঝারে বলেছি যে লাইনটা হচ্ছে স্লোপ, লাইনটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি স্লোপ না, লাইনটা হচ্ছে টেনজেন্ট। বাট এই লাইনটা দ্বারা যেই অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, বা যে টেনজেন্ট যেই যে তোমার স্লোপ তৈরি করছে, সেই স্লোপটা হচ্ছে ওই পয়েন্টের জন্য এই গ্রাফের স্লোপ। সো আই গেস তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, স্লোপের আইডিয়াটা তোমাদের জন্য কমপ্লিট। এখন আমরা নেক্সটে যখন আরো যাব, আরো বেশি অ্যাডভান্সড এই বিষয়টা বোঝার চেষ্টা করব। সো অলরেডি আমরা স্লোপ কিন্তু বোঝা হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যে আমাদের প্রপার্টিস অফ গ্রাফ, এটাতে চলে যেতে পারি, যে আমাদের ইনক্রিজিং বা ডিক্রিজিং এটা অ্যাকচুয়ালি কি কি বোঝায়। তো একটা কাজ করতে পারি, আমরা অলরেডি কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, সম্ভবত 1 ঘন্টা বেশি আমরা পড়ে ফেলেছি। তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে এই পর্যন্ত আমরা ক্লাসটাকে রাখি। তো এই পর্যন্ত সে ক্লাস 2 থাকুক, এবং আমরা কি করব, ক্লাস 3-তে আমাদের বাকিটুকু এই প্রপার্টিস এবং ওই যে গ্রাফগুলো, আমরা গ্রাফ দেখে কিভাবে ফাংশন বের করব বা আইডিয়া করতে পারবো, সেটা আমরা জানার চেষ্টা করব। তো আজকে ক্লাস কোন পর্যন্ত ছিল, আজকে আমরা প্রপার্টিস মোটামুটি এর আগ পর্যন্তই বলতে পারি আমাদের ক্লাস 2 ছিল। ওকে। তো নেক্সট আমরা ক্লাস 3 তোমাদের সাথে সবাইকে দেখা হচ্ছে। সো টিল দেন সবাইকে বেস্ট উইশেস। অ্যান্ড ক্লাস 3টা আজকেই চলে আসবে। ওকে। সো তোমরা চিন্তা করো না। অ্যান্ড আমরা একটু ট্রাই করবো, যেহেতু একটা গ্যাপ পড়ে গিয়েছে, তো একটু কাইন্ড অফ কুইকলি দিতে বাকি ক্লাসগুলোকে, যাতে হচ্ছে তোমরা টোটালটি কভার আপ করে ফেলতে পারো। ওকে। এবং তোমাদের কারো যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে, তোমরা কমেন্টে জানাতে পারো। পাশাপাশি তোমার আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও নক করতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপ, আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে। সো টিল দেন সবাইকে বেস্ট উইশেস।